আয় আমার কাছে, তোর চাহিদা তুই মিটিয়ে নে। বিয়ে করছিস তো কি শরীরের জন্য? আয়, তোর চাহিদা মিটিয়ে নে। মীরা কথাগুলো বলে কান্না করতে করতে শরীর থেকে শাড়ি খুলে ফেলে দিতে যাবে। আরব সাথে সাথে মীরার শাড়ির আঁচল ধরে শরীরের সাথে দিয়ে বলো, শান্ত হন। আপনি আমাকে স্বামী হিসাবে যেদিন মেনে নেবেন সেই দিন আমি আপনার কাছে আসব। তার আগে না, আপনি নিশ্চিন্তই থাকতে পারেন। আবেগ দিয়ে কথা বলার কোনো দরকার নেই। বিয়ে করেছো, নিজের অধিকার কেন বুঝে নিবি না? আমি তোকে কোনোদিনও মেনে নিব না। তুই তোর অধিকার খাটিয়ে নে। আবেগ দেখিয়ে কোনো লাভ নেই। আমার মনে অন্য কেউ আছে, আমি তাকে ছাড়া কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না। মীরার কথা শুনে নয়ন বলে ওঠে, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি তোকে বিয়ে করতে চাই নাই, আমাকে এক প্রকার জোর করে আর সাথে জিদে তোকে বিয়ে করছি। কি আজব কথা, জিদে মানে আবার জোর করে? আপনি আপনার বয়ফ্রেন্ড সাথে পালিয়ে যেতে পারলেন না? আমাকে ঘৃণা করে, আমি ওর উপরে জেদ করে ওকে বিয়ে করেছি। আর আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না। ওই যতই আমাকে অবহেলা করুক না কেন, ওই শুধু আমার মনে থাকবে, আর কেউ না। আজব ভালোবাসা। ঘৃণা করে যে তাকে ভালোবাসবে। দরকার নাই আপনার ভালোবাসা, আমার শরীর লাগবে। যত সব পাগলের মতো কথা। আরব কথাটা বলে যে মীরার দিকে এগিয়ে যেতে লাগলো। মীরা ভয় পেয়ে গেল। মীরা পেছনে যেতে যেতে খাটের উপরে পড়ে যেতে নিবে। আরব সাথে সাথে হাত ধরে ফেলল। মীরা চোখ খুলে আরবকে দেখলে আরব এক ঝটকায় টান দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, আপনার প্রতি কোনো আগ্রহ আসছে না, সরেন, ঘুমাবো। আরব কথাটা বলে সরিয়ে দিয়ে সে বলল। মীরা ডাকে গজগজ করতে লাগলো। মীরা আরবকে বলল, ওই পাশে যাও, আমি ঘুমাবো। আমি এই পাশে ছাড়া ঘুমাই না। আরফের কথায় কিছু না বলে মীরা ওই পাশে গিয়ে শুয়ে পড়ল। আরফের থেকে কোলবালিশ নিয়ে টান দিয়ে মধ্যে রাখলে আরফ রাগী লোক নিয়ে তাকে বলল, টান দিলেন কেন? এখানে থাকবে, কোলবালিশের এই পাশে আসবে না। খেয়ে কাজ নাই, আপনার দিকে যাওয়া লাগবে। জামাই রেখে অন্য ছেলেকে মনে রাখবে, আর তার দিকে আমার যাওয়া লাগবে? যত সব। আরব কথাটা বলে বিরক্ত হয়ে ওই পাশে শুয়ে থাকলো। সকালে ঘুম ভাঙলে দেখে মীরা গোসল করে বের হচ্ছে। আরব মীরার দিকে তাকিয়ে বলল, আমি কিছু করি নাই, হুদাই গোসল কেন করলেন? সকালে গোসল করা আমার অভ্যাস। ও সাংঘাতিক অভ্যাস, তা শীতের দিনেও করেন? হুম। বাহ। এই শোনো, তুমিও গোসল করে নাও, কারণ বুঝতে পারছো? যা করি নাই তা কেন অন্যকে বোঝাবো করছি? কি বলতে চাও? হ্যাঁ, তুমি করবে কি না করবে না সেটাই তোমার ব্যাপার। কারণ বাসর ঘর যেহেতু ছিলে, আমাদের মাঝে যে হয়েছে এটাই সবাই জানে। তোমাকে নোংরা বলবে, গোসল করো নাই, এতে আমার কিছু যায় আসে না। মীরা কথাটা বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আরফ আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে মীরা নেই। আরফ হেয়ার ড্রাই করে নিচে চলে গেল। নিচে গেলে আরফের আম্মু বলল, আরব তোকে সাথী খুঁজছে। উনি এসেছে। সকালে এসেছে, যা দেখা করে নে। কোথায় আছে? তার রুমে। আরব কিছু না বলে চলে গেল। উপরে উঠে সাথী রুমের সামনে গিয়ে তাড়াতাড়ি হেঁটে ছাদে চলে গেল। আরব ছাদে একানিতে বসে থেকে ভাবতে লাগলো, এখানে বসে থাকি তাহলে ভাবে আমি ওনার সাথে দেখা করতে গেছি। আরব কথাগুলো ভাবতে ভাবতে পিছন থেকে কেউ চোখ ছুড়ল। আরব হাতে স্পর্শ করতে আরবের রাগ উঠে গেল। আরব বলে ওঠে, ভাবি, চোখ ছাড়েন। আমাকে না দেখে চিনে ফেলে। জাস্ট শ্যাট আপ ভাবি, আমাকে ছাড়েন। আরবকে রেগে যেতে দেখে মীরা বলে ওঠে, ভাবি ছাড়েন, কি এমন করেছেন? সামান্য চোখ ধরেছেন, তাতে এত রাগ দেখাচ্ছে? আরব মীরার কণ্ঠ শুনে ভেবাচাকা খেয়ে গেল। সাথে চোখ ছাড়লে আরব উঠে পেছনে তাকিয়ে হাসি দিয়ে বলল, আরে বিবি জানছে এখানে কি করছো? মীরা ভ্রু কুচকে তাকালো। সাথে হেসে বলে, তোমার বিবিজান আমার সাথে এসেছে, ওকে ছাদটাই ঘোরাতে নিয়ে আসলাম। ভাবি আমাকে ডাকছে, আমি নিচে যাই। বউ দাঁড়াও, আমিও যাব। মীরার পিছন পিছন যেতে নিল। যে মীরা সিঁড়ি বেয়ে নামতে আরব নিচে পা রাখবে, সাথে সাথে সাথী করা ধরে টান দিয়ে চিলেকোঠের ঘরে দেওয়ালের সাথে চেপে ধরল। আরব রাগে বলল, কি করছেনটা কি? আরফের মুখে হাত দিয়ে চেপে ধরে নিচের দিকে তাকালো মীরা চলে যেতে। আরফের মুখের কাছে এসে বলল, সুখী হতে দিব না তোমায়, আমি তোমাকে পাই নাই, আমি তোমাকে কাউকে হতেও দিব না। সেই তো সিনিয়র মেয়েকে বিয়ে করলে, আমি তো তোমার 1 বছরের বড় ছিলাম।
আর তোমার বউ 5 বছরের বড়, বাট তাকে বিয়ে ঠিক করতে পারলে। ভাবি, হাত ছাড়েন। বিয়েবাড়িতে এত মানুষের ভিতরে নোংরামি বন্ধ করেন। কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? ওইসব মান সম্মানের ভয় আমি পাই না। আমার ভয় আছে। আরব কথাটা বলে সদরে ধাক্কা মেরে সাথীকে সরিয়ে দিয়ে চলে যেতে নিলে সাথী বলে ওঠে, তোমার বউ তোমার ভাইকে পাগলের মতো ভালোবাসে। তোমার ভাইয়ের বস তোমার বউ। আরব সাথীর কথা শুনে পিছনে তাকিয়ে বলল, জাস্ট শ্যাট আপ। আমার বড় ভাইয়ার নামে বাজে কথা বলবেন না। ভাইয়া আপনাকে ভালোবাসে। আমি আমার জামাইয়ের কথা কখন বললাম? আমি তো জানি আমার জামাই আমাকে ভালোবাসে, আমার হাতের পুতুল। আমি তো তোমার মেজো ভাইয়ের কথা বলছি। দেখো, ওই তো আসার সময় হয়ে গেছে। দেখো কি হয়। তোমার বউ নিজেকে কিভাবে সামলাবে ভাবছি। মেজো ভাইয়া? তুমি যেমন আমাকে সব গোপন ব্যাপারে বলো, আমার মেজো দেবরও আমাকে তেমন বিশ্বাস করে। বাট তুমি বেশি ভদ্র, আর আমার দেবর তো প্লে বয় মাস্টার। আমি 100% নিশ্চিত তোমার বউ ভার্জিন না। সাথী কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। আরফ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরফের রাগ হতে লাগলো। আরফ নিচে চলে গেল। নিচে যেতে দেখে মীরা ওর মেজো ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরফকে দেখে ওর মেজো ভাই আরিফ বলল, অভিনন্দন পিচ্ছি, বিয়ে করছস, ভালো কথা। পড়াশোনার দিকে মনোযোগ দিস, সব সময় বইয়ের আসল ধরে আবার থাকিস না। আরিফের কথা শুনে সবাই হাসতে লাগলো। ভাইয়া, তুমি এখন বিয়েটা করে নাও। আমি তো বিয়ে করলাম ছোট হয়ে। বিয়ে করার ইচ্ছা নাই, সময় হোক, এখন এনজয় করার বয়স। তোর মতো আমি ঘরবন্দি হতে পারবো না। আচ্ছা থাক, গোসল করতে যাব। ভাবি, আমার শার্ট প্যান্ট বের করে দাও। যাও, আমি আসছি। নিজে একটা বিয়ে কর, ভাবিকে দিয়ে আর কতদিন কাজ করাবি? 2টা ভাইয়ের বউ থাকতে আমার বিয়ে কেন করা লাগবে? সাথী আব্বু মানে ভাবি ঘরের কাজ করে দেয়, আর আরাফের বউ না হয় রান্না করে খাওয়াবে। মীরার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আরফ হাত মুঠো করে নিল। মীরার চোখে পানি টলমল করছে। আরফের কথায় সবাই হেসে উঠল। একজন বলে ওঠে, ভাইয়ের বউদের দিয়ে কাজ করানো থেকে নিজে বিয়ে কর। বিয়ের মধ্যে যে সুখ সেটাই আর কোথায় নাই। বিয়ে করবো তো, তোর নদত একটা আছে। আরিফের কথা শুনে ওর খালাতো বোন বলে ওঠে, ভাই তুই যা, আমাদের সবার ননদকে বিয়ে করে ওধাও করে দিয়ে ছড়ে যা। আরিফ হেসে চলে গেল। আরাফের আম্মু বলে ওঠে, আরব বৌমাকে নিয়ে রুমে যেত। এই মেয়ে আমার কোনো কথা শুনছে না। আমার সাথে সবাইকে চা বানিয়ে খাওয়াবে, নিয়ে যেত। আরফের রাগ হতে লাগলো মীরাকে দেখে, কিন্তু মানুষ দেখে নিজের রাগ নিজের ভিতরে রাখলো। আরফ মীরাকে বলল, আপনি রুমে যান, আমাকে বের হতে হবে। ওই রাকিব, চল। ভাই, বউকে সময় দে, আমি নোটগুলো নিয়ে আসবো। চুপ কর, চল। আরফ রাকিবের হাত ধরে টেনে নিয়ে গেল। আরফ বাইকে স্পিড বাড়িয়ে যেতে লাগলো। রাকিব বলে ওঠে, কি হয়েছে, এত রেগে কেন আছোস? আরব কোনো কথা বলল না। আরব সোজা ওর ক্লাসমেটের বাসায় চলে গেল। নোট নিয়ে সোজা পার্কে চলে গেল। আরব মেনজিতে বসলে রাকিব বলে ওঠে, কি হয়েছে আরাফ? কিছু না। আমি জানি তোর কিছু হয়েছে, আমাকে বল। কিছু হয় নাই। ভাবির ব্যাপার হলে বলার দরকার নাই, কারণ আমি তোর বন্ধু। ভাবির ব্যাপারে শোনার কোনো রাইট আমার নাই। একটু চুপ কর, কথাবার্তা শুনতে ভালো লাগছে না। রাকিব কিছু বলল না। আরব বেঞ্চে দুই পাশে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাকিব বাদাম কিনে খেতে লাগলো। আরব কিছুক্ষণ পর রাকিবের হাত থেকে বাদাম খেতে লাগলো আর বলতে লাগলো, রাকিব, আমি অনেক খারাপ ছেলে, তাই না রে? ভাবি বলছে নাকি? না। খারাপ ভালো দুইটাই আছোস। সত্যিটা বল। খারাপ দিকে ধরতে গেলে তুই নিজের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করস না। ভালো দিক, মানুষকে সম্মান করতে জানোস। আমি তোর সাথে থেকে অনেক কিছু শিখেছি, বাট তুই হুট করে নোভাকে ছেড়ে দিলেই ব্যাপারটা আমার খারাপ লেগেছে। বাট এইটুকু বিশ্বাস আছে, এমন কিছু হয়েছে যার জন্য তুই ওকে ছেড়ে দিয়েছিস। আমি জানতে কখনো চাই নাই, চাইবও না। আর সব থেকে খারাপ দিক, অন্য ভালো চাস কিন্তু নিজের ভালো বোঝস না। পাম কম দে, এসব শুনতে চাই নাই। তোর সাথে থেকে আমি যতটুকু তোকে বুঝেছি, আর সব থেকে বড় কথা, আমার যদি বোন হইতো আমি তোর সাথে বিয়ে দিতাম চোখ বন্ধ করে। এখন নিজেই বুঝে, কোনো ভাই নিশ্চয়ই কোনো ফালতু ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে চাইবে না। ফালতু কথা বলা বন্ধ কর। তোর বোন থাকলে আমারও বোন হইতো। দুইজন হাসতে লাগলো। আরব বলে ওঠে, ক্ষুধা লাগছে, চল পরোটা খেয়ে নেই। জি স্যার, জি। চৌধুরী গ্রুপের সিও হাজবেন্ড হয়ে আপনি কিনা রাস্তায় দোকানে খাবেন?
রাকিবের কথা শুনে আরাফ রাগে লোক নিয়ে তাকালে দুইজন ফিক করে হেসে দিল। দুইজন উঠে চলে গেল। রাস্তার দোকানে বসে দুজন খেতে লাগলো। খাওয়া শেষ করে দুইজন ঘুরে বিকেলের দিকে বাসায় গেল। আরাফ ভিতরে ঢুকে মীরার ফ্যামিলির সাথে কুশল বিনিময় করতে লাগলো। আরাফ সবার সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। মীরা আরাফের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আরাফের কথা বলার ভঙ্গি দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এত স্নিগ্ধভাবে কথা বলা, হাসি দিতে পারে কেউ, ওকে না দেখলে জানতেই পারতাম না। মীরার কাজিন ধাক্কা দিলে মীরা ভাবনা জগৎ থেকে বের হয়ে ওর কাজিনদের নিয়ে রুমে গেল। আরব সবার সাথে কথা বলে উপরে চলে গেল। উপরে গেলে দরজার সামনে গেলে শুনতে পেল, আরিফ তোর দেবর, আগে তুই তোর দেবরকে দেখোস নাই? ও কি জানতো না তুই ওর ছোট ভাইয়ের বউ হতে যাচ্ছিস? আর বিয়ের দিন তো ওকে দেখলাম না। আমি কিভাবে জানবো যে আরিফ ওর মেঝো ভাই? আমি জানতাম ওরা 3 ভাই। আরাফ সবার ছোট। আরাফকে আব্বুর ভালো লেগেছিল। আব্বু আমার শ্বশুরের বন্ধু, তাই বিয়েটা দিয়েছে। আর আমি তো ওই কুত্তার উপরে রাগ করে বিয়েটা করলাম, যাতে ওর মুখ না দেখা লাগে। এখন তো দেখছি ওকে আবারও দেখা লাগবে। ভাবতে কেমন লাগছে, শেষমেশ কিনা ওই লুচ্চার ভাইকে বিয়ে করলি। বড় ভাই যে লুচ্চা, তো জামাই না জানি কত খারাপ। মনে হয় না ওই এত খারাপ হবে। আমি বউ হওয়া সত্ত্বে ওই আমাকে স্পর্শ করে নাই। অন্য কেউ হইলে নিশ্চয়ই জোর করে নিজের অধিকার খাটাতো, কারণ কোনো পুরুষ বিয়ে করা বউকে ছেড়ে দিবে। ও তোকে স্পর্শ করে নাই? না, আমি বলে দিয়েছিলাম আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। প্রথমে আমাকে ভয় দেখালেও পরে নিজে থেকে খাটে শুয়ে পড়ে। আমার দিকে আর ঘুরেও তাকায় নাই, এক সাইডে ঘুমিয়েছিল। ভালো হইলে হলো, আবার ওই লুচ্চার ফাঁদে পা দিস না। মীরা কিছু বলবেই সাথে সাথে আরাপ নক করলো। সবাই চুপ হয়ে গেল। তবে হাসি মুখে বলল, আরে পিচ্ছি দুলা ভাই যে, ভিতরে আসেন। নিজের রুম, অনুমতি নেওয়ার কি আছে? আরাপ কিছু না বলে ভেতরে প্রবেশ করলো। মীরা আরাফের দিকে তাকিয়ে বলল, আমার প্রায় হয়ে এসেছে, তুমি রেডি হয়ে নাও, বাসায় যেতে হবে। আচ্ছা। আরাপ আলমারি থেকে পাঞ্জাবি পাজামা বের করে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হলে সবাই নিচে চলে গেল। আরাফ রেডি হয়ে মীরার দিকে তাকিয়ে বলল, আপনাদের বাসায় কয়দিন থাকা লাগবে? আগামীকাল সকাল তোমার ফ্যামিলি গিয়ে নিয়ে আসবে। ও আচ্ছা। আরাফ লাগেজ নিয়ে নিচে যেতে লাগলো। মীরা নিচে গেলে আরাফের বন্ধু বলল, দে আমার কাছে, আমি নিয়ে যাই। রাকিব আরাফের হাত থেকে লাগেজ নিল। লাগেজ রেখে রাকিব ড্রাইভারের সাথে বসলো। মীরার কাজিনরা সব উঠে বসলো। আরাফকে মাঝখানে ফেলে আরাফের অস্থিরতা বেড়ে গেল। আরাফ মীরার দিকে ঘেঁষে বসলো। মীরা আরাফের দিকে তাকালে আরাফ ফোন বের করে। ফোন চালাতে লাগলো। তমা আর পাশে আরাফের কাজিন তুলে কিছুটা চেপে বসলো। তমা আরাফের সাথে চেপে চেপে বসতে লাগলো। আরাফ মনে মনে বলতে লাগলো, এই মেয়েগুলো কি শুরু করছে বিরক্তকর। আরাফ কথাগুলো ভেবে ফোনে গেম খেলতে লাগলো। আরাফের হাতের কোনোর সাথে বারবার তোমার শরীরে স্পর্শ লাগতে লাগলো। তুলি তোমাকে আরো বেশি চেপে বসলে আরাফ ফোনটা রেখে আরাফ বলে উঠল, ড্রাইভার ভাই, গাড়িটা থামাবেন একটু? কি হয়েছে? ড্রাইভার গাড়ি থামাতে আরাফ গাড়ি থেকে নেমে ওই পাশে দরজা খুলে মীরাকে বলল, মাঝখানে যান, আমার মাঝখানে বসলে বমি আসে। আরাফের কথা শুনে রাকিব ভ্রুকুচকে তাকালো। মীরা মাঝখানে বসলো। আরাফ মীরার পাশে বসলে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। তমা তুলি একে অপরের দিকে তাকালো। মীরা ওদের মুখে হাসি দেখে ভাবতে লাগলো, ওরা কিছু করেছে নাকি? দুইজনে এভাবে মিটিমিটি হাসো কেন? সামনের দিকে তাকা ভাই, আমাদের দিকে তাকানো লাগবে না। মীরা কিছু বলল না। আরাফ নিজের মতো করে গেম খেলতে লাগলো। মীরার বাসায় ভেতরে গাড়ি থামলে সবাই নেমে পড়লো। আরাফ মীরার শরীর ধরে যেতে লাগলো। আরাফ বলে ওঠে, যা পরে হাঁটতে পারেন না তা পরেন কেন? চুপ করবে? তোমাকে ধরতে হবে না, ছাড়ো। আরাফ কিছু বলল না। ভেতরে গেলে আরাফ মীরার আম্মু দাদিমাকে সালাম দিল। আরাফ বাকি সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলতে লাগলো। মীরা রাকিবকে রুম দেখিয়ে দিল। তমাতুলি মীরার সাথে যেতে লাগলো। রুমে গেলে মীরা বলে ওঠে, কাহিনী কি করে? ওই হুট করে সাইডে আসলো কেন? আর তোরা মিটিমিটি কেন হাসলি? তমাতুলি ফিক করে হাসি দিয়ে বলল, তো জামাইকে একটু পরীক্ষা করলাম, বাট সফল হয়েছে। আরো কিছু পরীক্ষা আছে। যেমন? তমা, আপুর শরীরের সাথে আরাপের হাতে স্পর্শ লাগছিল। যত তোমার দিকে যায় তত তমা আপুর ওর দিকে ঠেলে দেয়। পরে বিরক্ত হয়ে তোর পাশে চলে গেল। কথাটা বলে হাসতে লাগলো। মীরা ভ্রু কুচকে তাকিয়ে বলল,
এইসব করতে গিয়ে আবার ওর প্রেমে পড়িস না। তোকে দেখেছি, ওর দিকে যেভাবে তাকিয়েছিলি। জেলাস হচ্ছিস নাকি? জামাই হয়। হয়তো লাগে। তমা, শোন, তুই বোকা বুঝলি? বিয়ে হয়ে গেছে, আর মেয়েদের বিয়ে একবারই হয়। জামাই পাইছস, এনজয় কর। যে তোকে ঠকিয়েছে তাকে ভেবে কিনা নিজের জামাইকে দূরে রাখবো? আরিফ থেকে 2 গুণ সুন্দর আরাফ। ওর ঠোঁটগুলা দেখছস কতটা আকর্ষণীয়। আমার জামাই হইলে ওইসব এক্স ভুলে জামাই নিয়ে পড়ে থাকতাম। আমার জামাই হইলে তো আমি রুম থেকে বের হইতাম না, সেকেন্ডে সেকেন্ডে ঠোঁট নিজের করে নিতাম। মীরা রাগী লোক নিয়ে তাকাতে তুলি লজ্জায় বের হয়ে গেল। তমা মীরাকে ফ্লাইং কিস দিয়ে বলল, ছেড়ে দিলে আমাকে দিয়ে দিস, আমি সুন্দরভাবে গড়িয়ে নিব। জামাই ফার্স্ট ক্লাস আছে। কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেল। মীরা খাটের উপরে বসে পড়ল। 6 দিন পর আরব সিঁড়ি দিয়ে নামছিল। নিচের দিকে তাকাতে আরফের হাত মুঠো করে নিল। আরব মীরার হাত ধরে নিজের দিকে টেনে নিলে আরব রাগে নিচে নেমে কিছু বলতে যাবে, সাথে সাথে মীরা আর আরফের গালে থাপড় মেরে দিয়ে বলল, ভুলে যাবেন না আমি আপনার ছোট ভাইয়ের বউ। আপনি আমার হাত ধরার সাহস কোত্থেকে পান? আমার গালে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পেলি? আরিফ মীরাকে মারতে যাবে, সাথে সাথে সাথী বলে ওঠে, 2 জন থামো আরাফ। 2 জন পিছনে তাকাতে আরিফ হাসি মুখে বলল, আরাফ উঠছোস? দেখ তোর বউ কত মজার মজার খাবার রান্না করছে। আয় 2 জন একসাথে খাই। ভাবি, মীরা তোমরা বসো। আব্বু আম্মু ভাইয়া তো নাই। বসো, 4 জন একসাথে খেয়ে নি। আরিফ কাউকে কিছু না বলে সোজা রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করলো। মীরা রান্নাঘরে এসে বলল, আরব ডিম দিয়ে কি করবে? আরফ কোনো কথা না বলে চাকু নিয়ে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। মীরা বলে ওঠে, ডিম ভাজি খাবে? আমি ভেজে দেই, আমার কাছে দাও। মীরা আরফের হাত ধরতে আরফ এক ঝটকায় সরিয়ে দিলে মীরা চোখে পানি গড়িয়ে পড়ল। আরফ ডিম ভেজে বাটি ধুয়ে ডিম নিয়ে টেবিলের সামনে গিয়ে প্লেট সোজা করলে সাথী বেড়ে দিতে যাবে। আরফ এক ঝটকায় সরিয়ে দিয়ে নিজের প্লেটে ভাত নিল। মীরা আরফের পাশে বসলো। সাথী বলে ওঠে, কি ব্যাপার দেবরজি, এত রেগে আছো কেন? বউ এত কষ্টে এত কিছু রান্না করলো, আর তুমি শুধু ডিম দিয়ে খাবে? ভাবি চুপ করবেন, আপনি সব সময় বেশি কথা বলেন। কি ব্যাপার আরাফ, এত রেগে আছিস কেন? ভাবির সাথে এমন ব্যবহার কেন করছিস? আমি কি তোমার থেকে শুনে মানুষের সাথে ব্যবহার করব নাকি? আরাফ আরফ কঠোর কণ্ঠ শুনে আরফ রেগে প্লেটে ভাত শুধু এক আছাড় দিয়ে ফ্লোরে ফেলে দিলে সবাই চমকে উঠল। আরফ চিৎকার করে বলল, আমার উপরে একদম কঠোরভাবে কথা বলবে না। বড় ভাইয়ের মতো থাকো, আর আপনি ভাবির মতো থাকেন। আপনাকে আমি যদি আমার রুমের আশেপাশে দেখি, আপনার খবর আছে। নিজের বউয়ের রাগ আমার উপরে দেখাবে না। আরফ মীরার দিকে তাকিয়ে রাগে চেয়ার ফেলে দিয়ে চলে গেল। মীরা কান্না করতে করতে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে রুমে চলে গেল। খাটের উপরে উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। আরফ বাইক নিয়ে সোজা ক্লাবে চলে গেল। রাকিব আরবকে দেখে অবাক হয়ে গেল। আরফ রাকিবের হাত থেকে ড্রিঙ্কস নিয়ে ঝকঝক করে খেতে লাগলো। রাকিব বলতে লাগলো, আরাফ কি করছিস? আরাফ পাগল হয়ে গেছস? এই নতুন নতুন এত খাস না আরাফ। আরাফ, তুমি এখানে? এইসব কি? আরব তোমার কোনো কথার উত্তর না দিয়ে সোজা এক বন্ধুর থেকে সিগারেট নিয়ে খেতে লাগলো, ড্রিঙ্কস করতে লাগলো। রাকিব ওর বন্ধু অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব দৌড়ে এসেছে, আরবকে বলল, আরাফ থাম, কি শুরু করলি? আরাফ এভাবে খেলে তো মরে যাবি। ছাড়, বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আরব পাগলামি করতে লাগলো নেশার কারণে। তমা মীরাকে কল দিল। তমার কল পেয়ে মীরা তাড়াতাড়ি চলে আসলো। আসলে মীরা, রাকিব, তমা আর কিছু বন্ধুর সাহায্যে আরবকে গাড়িতে তুলে দিল। তমার সামনে ড্রাইভিং করতে লাগলো। মীরা আরফের পাশে বসলো। আরব বলতে লাগলো, আমার সাথে কেন এমন হয়? কেন আমাকে কেউ ভালোবাসতে পারে না? কেন আমাকে ঠকাই সবাই? আমি কি শুধু ঠকার জন্য এই দুনিয়াতে এসেছি? আরাফ, শান্ত হও। তুমি কে? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার অনেক বমি পাচ্ছে। গাড়ি থামাও। ওই মেয়ে, গাড়ি থামাও, হইলে গাড়ির ভিতরে বমি করে দিব। বমি করো গা, থামানো যাবে না, থামলে তুমি নেমে পড়বে। নামিয়ে দে। আমাকে কিডন্যাপ করতে চাস? আমাকে কিডন্যাপ করে কোনো লাভ হবে না। আমাকে নামিয়ে দে।
আর এই তুই কে, আমাকে টাচ করবি না? আরাফ শান্ত হও, আমি তোমার বউ। চুপ কর, আমার কোনো বউ নাই। আমার বউ তো আমার ভাইয়ের। আরাফের কথা শুনে তমা মীরার দিকে তাকালো। মীরা আরাফের গাল ধরে বলল, আমি তোমার বউ, আমি তোমার ভাইয়ের বউ কেন হব? আরাফ বমি আটকে রাখতে না পেরে মীরার উপরে করে দিল। মীরা আরাফকে নিজের কাঁধে মাথা দিয়ে বসে থাকতে বলে। আরাফ সরে যেতে নিলে সাথে সাথে মীরা আরাফের মাথা ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আরাফ চোখ বড় বড় করে তাকালো। আরাফ ধাক্কা দিয়ে সরিয়ে দিলে মীরা গাড়ির সিটের সাথে ধাক্কা লেগে ব্যথা পেল। আরাফ বলে ওঠে, আমার বউ আছে লুচ্চি মেয়ে, গাড়ি থামা, না হইলে মাইর খাবি। আরাফের কথা শুনে মীরা যেন থমকে গেল। মীরা চোখের পানি যেন বাধা মারল না। মীরা আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরাফ ধাক্কা দিয়ে সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, এই লুচ্চি ছাড় বলছি, আমি বিবাহিত, আমাকে ছাড়, না হইলে কামড় দিমো। লুচ্চি মহিলা, ছাড়বি নাকি কামড় দিমো? আমার মাথা ঘুরাচ্ছে। ছাড়বো না, আমি তোমার ওয়াইফ, তুমি শান্ত হয়ে বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। ধ্যাত বেহায়া মেয়ে, তোদের লজ্জা করে না? আর তুই মনে হয় রাইসার লোক, তাই না? তোর বস ও লুচ্চি, তোরাও লুচ্চি। আমাকে ছাড়, না হইলে। আরাফ কথাটা বলে যেই তমার দিকে যাবে সাথে সাথে আরাফ ক্লান্ত হয়ে বসে পড়ল। আরাফ চোখটা বন্ধ করে ফেলল। আরাফ পড়ে যেতে নিবে সাথে সাথে মীরা আরাফের মাথা নিজের কাঁধে নিয়ে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো। তমা বলতে লাগলো, তুই ছেলেটাকে কতটা আঘাত করছিস বুঝতে পারছস? ও সব জেনে গেছে, ওর মনের ভেতর কতটা কষ্ট বুঝতে পারছস? এত কিছু পর ও কিভাবে বলছে ও বিবাহিত, ওর বউ আছে? তমা কথাগুলো বলতে গিয়ে চোখে পানি চলে আসলো। তমা চোখের পানি মুছতে মুছতে বলল, হায় আফসোস, এমন স্বামী পেয়ে তুই মূল্য দিতে পারলি না। একটা লুচ্চার জন্য নিজের স্বামীকে দূরে সরিয়ে রাখছস। শোন, তুই ওকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। আমি ওকে একবার বিয়ে করলে ওর চোখের পানি কখনোই আসতে দিব না। তমা চুপ করবি, প্লিজ চুপ কর। মীরা কান্না করতে করতে আরাফের সারা মুখে চুমু দিতে লাগলো। বাসার ভিতরে গিয়ে গাড়ি থামালেই তমা মীরা আরাফকে নিয়ে যেতে লাগলো। আরাফ মীরার কাঁধে মাথা দিয়ে যেতে লাগলো। দরজার কলিং বেল বেজে উঠলে সাথী দরজা খুলে দিল। আরাফের অবস্থা দেখে সাথী চমকে উঠল। সাথী নাক ছিটকে বলল, ওই মদ্যপান করছে। ভাবি আসতে বলেন, আম্মু আব্বু শুনবে। দুইজন রুমে নিয়ে যাও, আমি লেবু পানি নিয়ে আসছি। মীরা তমা ধরে নিয়ে যেতে লাগলো। আরিফ পানি খেতে বের হলে এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে আরাফকে ধরলো। আরিফ বলে ওঠে, ওই ড্রিঙ্কস করছে। সামনে থেকে সরো, তোমাকে দেখলে রাগ হচ্ছে আমার। তুমি আর মীরা যা শুরু করছো না, কিচ্ছু বলার নাই। আরিফ আরাফকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আরাফকে রুমে নিয়ে খাটে শুয়ে দিল। সাথী করলার জুস সাথে লেবুর জুস নিয়ে আসলো। সাথী বলে ওঠে, আম্মু যদি একবার জানে তার আদরের ছেলে এইসব খেয়েছে, আল্লাহই জানে পুরো বাড়ি কি অবস্থা করে। মীরার দোষ সব। ওই আমার ভাইকে হয়তো কষ্ট দিয়েছে, ওর ভিতরে কোনো ভালোবাসা নেই। আমি কি জানি না? করলার মতো একটা মহিলা। আরিফ, মুখ সামলিয়ে কথা বলো। তুমি নিজের ভাইয়ের জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছো। আরিফ কিছু বলবে তখনই সাথী সরিয়ে দিয়ে বলো, চুপ করো। সাথী আরাফের মাথা তুলে করলার জুস খাইয়ে দিতে লাগলো। আরাফ ঘুমের ভেতরে লাফ দিয়ে উঠে বমি করে দিল। সাথীর উপরে মীরা বলল, ভাবি সরেন। সমস্যা নাই, পুরোটাই খাওয়া দিতে হবে। সাথী আরাফকে জোর করে খাওয়াতে লাগলো। আরাফ বমি করতে করতে চোখ খুলে ধাক্কা দিয়ে ড্রেসিং এর সামনে গিয়ে কুলি করতে লাগলো। সাথী বলে ওঠে, আরো খাবে? এই রুমে কি করছেন? করলা খাওয়াতে এসেছি, নাও লেবুর পানি খাও। আরাফ অল্প লেবুর পানি খেয়ে নিল। বমি করে দিতে সাথী বলল, আসো কিস করি, তাহলে তিতা চলে যাবে। সাথী কথাগুলো বলে হাসতে লাগলো। তমা হেসে দিল। মীরার আগে আরাফের কাছে গিয়ে ওর মাথার পেছনে ধরে লিপ কিস করতে লাগলো। আগের কথা মনে পড়তে আরাফ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরাফ বলে ওঠে, ভাবি, ভাইয়া, এখান থেকে যাও, ঘুমাবো। দুজন চলে গেল। তমা বলে ওঠে, আমি তাহলে আসছি। এত রাতে এখানে আপনি? আমি ক্লাবে ছিলাম, তুমি যে মাতলামি করছিলে সব ভুলে গেছো? ও থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আজকে রাত থেকে যান, এত রাতে যাওয়ার কোনো দরকার নাই। না, চলে যেতে পারবো। থেকে যা। থেকে যান, শরম না পেয়ে আপনার বোনের কাছে থাকেন। আমি অন্য রুমে যাচ্ছি। না, সমস্যা নাই তুমি থাকলে।
আরব শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। মীরা ফ্লোর পরিষ্কার করতে লাগলো। আরব বাইরে এসে বলল, রেখে দেন, আমি পরিষ্কার করে নিব। তুমি রেস্ট নাও। আমি ফ্রেশ হয়ে আসছি। আরব অন্য রুমে যেতে নিলে মীরা বলে ওঠে, এখানে থাকো, আমার পাশে ঘুমালে তো সমস্যা নাই। আরব কোনো কথা বলে না, চলে গেল। সকালে তমা নিচে নামতে আরাফের আম্মু বলল, তমা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি তো দেখি আমাদের ভুলে গেছো। না আন্টি, ভুলি নাই। অফিসে কাজ, আপনার ছেলের বউ তো এখানে, আমার উপর সব প্রেসার পড়ছে। আহারি সোনামণি, আসো বসো। তমা বসলো। আরব নিচে আসলো। আরবকে দেখে আরবের আম্মু বলল, রাতে কয়টায় বাসায় এসেছো? সরি। বৌমা আজকে চলে যাবে, আর তুমি কি না অর্ধেক রাত বাহিরে কাটিয়ে এসেছো? সরি আম্মু। শোনো, তোমার তো কলেজ বন্ধ। তোমার আব্বু তোমার শ্বশুর মশাই বলেছে তুমি যেন বৌমার সাথে অফিস করো, তাহলে বিজনেস ধারণা পাবে। আমি বিজনেস করতে চাই না। কি করবে তাহলে? আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। স্বাধীন হয়ে বাঁচতে চাও তাহলে বিজনেসে আসো। মিটিং এই সময়ে এই জায়গা যাবে। ট্রাভেল করব, নিজের মতো করে বাঁচবো। বিয়ে হয়ে গেছে বাবা, তোমার বাবাও শখ ছিল, বউ হইলে ওইসব ট্রাভেল কথা ভুলেছেও। বউ হয়ে দেখে কি স্বাধীনতা শেষ নাকি? যেখানে যাবে বৌমাকে নিয়ে যাবে। আপাতত বৌমার সাথে অফিস যাও, দেখো কেমন লাগে। ভালো না লাগলে করবে না। প্রথম প্রথম যাও, তোমার আব্বু জানলে রেগে যাবে তুমি যদি না যাও। আচ্ছা দেখি। আরব কথা শেষ করতে রাকিব চলে আসলো। আরাফের আম্মুকে সালাম দিলে আরাফের আম্মু সালামের উত্তর নিয়ে বলল, দুই বন্ধু কি শুরু করেছো? তোমার আব্বু আমার কাছে অভিযোগ দিল তুমি নাকি অনেক রাত করে বাসায় আসো, ড্রিঙ্কসও করো। কাহিনী কি? হ্যাঁ। রাকিব ভয়ে ঢোক গিলে বলল, খালামুনি, আমি একদিনে বন্ধুদের সাথে খেয়েছিলাম, আর খাই নাই। আর রাত করে আসি মানে? আরাফের তাও বউ আছে, আমার তো তা নাই। বাসায় গিয়ে একা একা কি করব? তাই নদীর পাড়ে বসে থেকে সময় কাটাতে ভালো লাগে। ফাজিল ছেলে, আপাকে বলা লাগবে তোকেও যেন বিয়ে করিয়ে দেয়। দেবরজি, রিলেশন করে থাকলে বলো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেই। ভাবি, আমার সাথে এত মিষ্টিভাবে কথা বলেন না। আমার বন্ধু বড্ড জেলাসি, আমার সাথে মারামারি লেগে যাবে। রাকিবের কথা শুনে সবাই হেসে দিল। আরাফ রাগী লোক নিয়ে তাকালো। রাকিব বলে ওঠে, ভাবি কি রান্না করছেন? সেই ঘ্রাণ বের হইছে, ক্ষুধা লেগে গেছে। বাহিরে চল, বাহিরে খাবো। বৌমা রান্না করছে, বাইরে কেন খাবি? অনেক দিন ধরে বাহিরে খাই না। রাকিব, চল যাই। না, আমি এখানে খাবো। পরোটা খেয়ে খেয়ে আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। আমার বউ থাকলে আমি বাহিরের খাবার জীবনেও খাইতাম না। তোর মনে হচ্ছে না তুই বেশি কথা বলছিস? বাহ রাকিব, তুমি হঠাৎ এত বউ বউ করছো কেন? এমনি ভাবি, খাইতে দেন, ক্ষুধা লাগছে। আসো আম্মু, আপনিও আসেন। তোমা চলো, রাকিব আসো। আরাফ বাদে সবাই চলে গেল। আরিফ এসে সবার সাথে বসলো। রাকিব খাবার মুখে দিয়ে বলল, ভাবি এত মজা করে রান্না করছে। কত মজা। ভাবি বেশি করে দেন। রাকিবের কথা শুনে আরাফের আম্মু বলল, বৌমা চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। বাহ, তুমি আলু ভাজিও করছো? আরাফের আম্মু রাকিব জোরে জোরে আরাফের পছন্দের খাবারগুলো নাম বলে খেতে লাগলো আর প্রশংসা করতে লাগলো। আরাফের মুখে পানি চলে আসলো। আরাফ ঢোক গিলতে লাগলো। আরাফ উঠে গেল। আরাফ বলে উঠল, আম্মু ডিম ভাজি করে দিবে একটা? নিয়ে করে খাও, এত মজার খাবার রেখে আমি উঠতে পারবো না। আমি করে দিব। বৌমা বসে খাও, যার যা খেতে মন চায় নিজে করে খেয়ে নিক। আমি ভেজে নিয়ে আসি। দরকার নাই। আরাফ উঠে নিজের ফ্রিজ থেকে ডিম নিয়ে ভেজে নিয়ে আসলো। ডিম দিয়ে খেতে লাগলো আর সবার খাওয়া দেখে ঢোক গিলতে লাগলো। আরাফের আম্মু চিংড়ি মাছ আরাফের প্লেটের দিকে দিয়ে আবার নিজের প্লেটে নিলে আরাফ মনে মনে বলো, আম্মু হয়েও মজা নাই কেমন মা? আসলে অনেক সুন্দর ঘ্রাণ বের হইছে। এত লোভনীয় খাবার রান্না করতে কে বলছে? যত সব। ভাবি আরো ভাত দেন। মীরা দিতে লাগলো। আরাফ বলো, আস্তে খা। তুই চুপ করে ডিম খা, আমাদের দিক দিয়ে তাকাস কেন? পেট খারাপ হবে। রাকিবের কথা শেষ হতেই পেছন থেকে একজন বলে উঠল, বাহ, খাবারের ঘ্রাণে পুরো বাড়ি ছড়িয়ে পড়ছে। ভাইয়া এসেছো? নতুন বউ কোথায়? ভাইয়া
সালাম তো দিতে পারছি, খেতে বসেছি। সমস্যা? মাশাআল্লাহ, থাকো বোন, ফ্রেশ হয়ে আসি। রাফি চলে গেল। তমার সাথীর দিকে তাকিয়ে বলো, ভাবি তো মনে হয় আর আমাদের সামনে পাওয়া যাবে না। সাথী লজ্জা পর অভিনয় করলো। রাফি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলে আরাফ বলে ওঠে, ভাইয়া, আমি তোমাকে খাবার পরিবেশন করে দেই। কি ব্যাপার, তোর প্লেটে ডিম কেন? এমনি। আরাফ কথাটা বলে রাফিকে প্লেটে ভাত দিতে লাগলো আর সবকিছু এগিয়ে দিয়ে বলো, ভাইয়া, খাওয়াই দাও। আরাফের কথা শুনে সবাই ভ্রুকুচকে তাকালে আরাফ ভিলেন মার্কা হাসি দিয়ে রাফির হাতে খেতে লাগলো। রাকিব বলে ওঠে, ডিম দিয়ে খাওয়া দেন ভাইয়া। ডিম দিয়ে দিব নাকি? তোমার প্লেটে যা আছে ওইটা দিয়ে দাও। যাই হোক, রান্না কে করছে? অনেক মজা হয়েছে। নতুন বউ করছে। মাশাআল্লাহ, বৌমা দেখি সব দিকে পারফেক্ট। অফিসে, কাজে, রান্নায়, সব দিকে। বাট তোর ভাই বউটার কদর বুঝতে পারছে না। কি শুনি আরাফ? ভাইয়া, এখন কিছু বলবো না, মিথ্যাও বলতে চাই না, সত্যিও না। খাওয়াই দাও তো। আরিফ, তোর কি অবস্থা? বিয়ে শাদী এবার কর। ভাইয়া, দেখা হইলে বিয়ের কথা ভালো লাগে না, এত বিয়ের কথা শুনতে। তুই কি দেবদাস হবি নাকি? তা কেন হব? তাহলে করবো, সময় হোক। সময় বুড়ো বয়সে হবে। রাফির কথা শুনে সবাই হেসে দিল আরাফ ছাড়া। আরাফ খাওয়া শেষ করে বলল, ভাইয়া, আমি বের হব। আমিও আসছি। আর ভাবি, থ্যাংক ইউ। দুইজন বের হয়ে গেল। রাতে আরাফ বাসায় আসলে আরাফের আম্মু বলল, কয়টা বাজে? 10টা। বিকাল এখন, তাই না? রাফি ফিক করে হেসে দিল। আরাফ ভেবেচাকা খেয়ে তাকিয়ে থাকলে আম্মু বলে ওঠে, রাফি, এখন বিকাল 5টা বাজে না? আম্মু। আরাফের আম্মু রেগে তাকায়। রাফি ইশারা করলে আরাফ দৌড়ে দিয়ে চলে গেল। আরাফ রুমের ভেতরে ঢুকে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল। আরাফ বুকে থুতু দিয়ে সামনে তাকাতে আরাফ চমকে গেল। আরাফ রুকুচকে তাকিয়ে বলল, এইসব কি? রুম এভাবে সাজানোর মানে কি? মীরা কালো পাতলা ফিরফির একটা শাড়ি পরেছে। মীরা পায়ের কাছ থেকে শাড়ির কিছু অংশ উপরে তুলতে লাগলো। কোমরের কাছ থেকে শাড়ির আঁচল কিছুটা সরিয়ে ঠোঁট কামড়াতে লাগলো। আরাফ চোখ বন্ধ করে পড়তে লাগলো, আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। আরাফ দোয়া পরে চোখ খুলে ফু দিতে লাগলো। মীরা ভেবাচাকা খেয়ে আরাফের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলল, এইটা কি হইল? আপনাকে শয়তানে লাড়া দিয়েছে, বুঝেছি। আরাফের কথা শুনে মীরা তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে বলল, আমি কি আমার স্বামীকে আকর্ষণ করতে পারি না নাকি? পারেন, বাট আমাদের সম্পর্ক আর 4-5টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না। আরাফ কথাটা বলে যেই খাটে বসতে যাবে সাথে সাথে মীরা দরজা বন্ধ করে এসেছে। আরাফের কাছে আসতে নিলে আরাফ বলে ওঠে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরাফের দোয়া পড়ায় মীরা সোজা আরাফকে ধাক্কা দিয়ে বলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শায়তানা ওয়া জান্নিবিস শায়তানা মা রাযাকাত্তা। আমি কিছু করবই না, আবার তো দোয়া পড়ব। ছড়েন। আরাফ সরাতে গেলে মীরা ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচল ফেলে দিলে আরাফ চোখ গেলে আকর্ষণ হতে লাগলো। আরাফ চোখ বন্ধ করে বলো, আমার নজর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমার উপর থেকে সরেন, আমি এসব করব না। আরাফের কথা মীরা জোর করে চোখ খুলে রাখার চেষ্টা করতে লাগলো। আর এক হাত দিয়ে ওর ব্লাউজ খুলতে আরাফ সারা শরীরে কারেন্টের ঝটকা খেলো। মীরা আরাফের অবস্থা দেখে মিটে মিটে হাসতে লাগলো। মীরা আরাফকে কিস করতে লাগলো। আরাফ মীরার ঠোঁটের স্পর্শে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরাফ মীরার উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজন একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজন আদর করতে করতে ক্লান্ত হয়ে গেলে আরাফ মীরাকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মীরার হাতে মধ্যে হাত দিয়ে বলল, একটা কথা বলবো? বলো, বাট প্লিজ আর করার চিন্তা করো না। আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছো। আল্লাহ জানে কতদিন জ্বালা মিটিয়ে নিলে। এতদিন কন্ট্রোল কিভাবে করছো? মীরার কথা শুনে আরাফ ওকে নিচে ফেলে দিয়ে উঠে ঠোঁটে কিস করে বলল, কন্ট্রোল অনেক কষ্ট করছি। আর তোমাকে আমি ঘৃণা করতাম।
আরফের কথা শুনে মীরা অবাক হয়ে বলল, কি আমাকে তুমি ঘৃণা করতে? হুম। কেন? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কিছু বলছি না, আমি অন্য কিছু ভেবেছিলাম, বাট আমার সন্দেহ ভুল। কি ভাবছিলে? তোমার ভাইয়ের সাথে আমার সব হয়ে গেছে? মীরার কথায় আরফ কিচ্ছু বলো না। মীরা আরফের দিকে তাকিয়ে বলো, প্রেম করে তাই বলে ওইসব করব? আমি খারাপ হতে পারি, বাট আমার শরীর কোনো কলঙ্কের দাগ নেই। ওই অনেকবার চেষ্টা করেছে, কখনোই পারে নাই। একবার তো মেডিসিন খাওয়াতে নিয়ে ছিল, যেটা দেখতে পেয়ে ওকে থাপ্পড় মেরে দিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। সেদিন ওর সাথে অনেক কথা কাটাকাটি হয়ে গেল। আরাফ আমাকে আজে বাজে কথা বলেছিল, যেটা আমি মেনে নিতে না পেরে ওর সাথে ব্রেকআপ করেছিলাম। কয়েকদিন পর যোগাযোগ করে সোজা ওকে বিয়ে করার কথা বলে। ওই আমাকে সোজা বলে দিয়েছিল বিয়ে করতে পারবে না, বিয়ে করতে লেট হবে বলে ওই আমার কোম্পানি ছেড়ে 2 নাম্বার আছে, ওই কোম্পানিতে জয়েন করেছে। ও থাক, আর কিছু শুনতে চাই না। এখন কি আমার উপরে রাগ আছে? না। তাহলে আমাকে জড়িয়ে ধরো, আমি ঘুমাবো, সকালে অফিসে জয়েন করতে হবে। ওকে। আরফ বালিশে শুয়ে মীরাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, অনেক ব্যথা করছে। হুম। নাপা খাবে কি? ওয়েট দেই। আরফ উঠে মীরাকে নাপা দিল। মীরা নাপা খেয়ে আরফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আরফ মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিজে সৎ থাকলে জীবন সঙ্গীও সৎ থাকে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আরফ মীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে মীরার ডাক শুনে আরফের ঘুম ভাঙলে আরফ চোখ খুলে মীরাকে দেখে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আরও একটু ঘুমাই। আরাফ ছাড়ো, কি করছো? আরাফ চোখ খোলো। আরফ মীরার ঠোঁটে কিস করে বলল, আর একটু থাকো এভাবে, অফিসে যাবে জানি তো। আরফের কথা শুনে মীরা ঝাঁকি দিলে সবাই ফিক করে হেসে দিল। আরফ লাফ দিয়ে উঠল। সামনের দিকে তাকাতে দেখে মীরা লজ্জায় আরফকে মারতে লাগলো। আরফ লজ্জা পেয়ে গেল। আরফ লজ্জায় দৌড়ে চলে গেল। 3 জন খিলখিল করে হেসে উঠল। তুলি বলে ওঠে, আমরা কিছু দেখি নাই, এই আর একটু ঘুমাই না। তুলি আরফকে কপি করে তোমাকে কিস করতে লাগলো। মীরার বড় বোন তুলির কানে ধরে বলে, ভারী দুষ্ট হয়ে গেছিস, বিয়ে আগে কর, তোর জামাইও এমন করবে। আজ একটা জামাই নাই বলে এইভাবে জড়িয়ে ধরে আদর করে না। সেদিন তো বড় আপুকে দুলাভাই আমার সামনে কিস করছিল। ইস, কবে যে আমার বিয়ে হবে। তোমার কথা শুনে মীরার বড় বোন কানে ধরে মীরা বলে ওঠে, 2টা বেশি পাকনা হয়ে গেছে। যাই হোক, তোমার জামাই মনে হয় না ওয়াশরুম থেকে বের হবে, যে লজ্জা পেয়েছে। ও মানে যাই হোক, তোরা থাক, আমি রেডি হই। আরফ গোসলের সময় একটু দরজা খুলে বলল, বউ, টুকি দুলাভাই, তোমার আপুকে বলো শার্ট প্যান্ট দিতে। এভাবে বের হন, আমরাও একটু দেখি। মীরা শার্ট প্যান্ট বের করে নিয়ে এসে তুলির কানে ধরে সরিয়ে দিয়ে বলল, নিজে বিয়ে করে নিজের জামাইটা দেখগা। আপু ছাড়ো, লাগছে। যা এখান থেকে, আর ওই দরজা বন্ধ করো। আরব সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আরব বের হলো। দেখে মীরা বাদে বাকি সব নিচে চলে গেছে। মীরা আরফের দিকে তাকিয়ে বলল, আমি বাসায় যাচ্ছি, ওইখান থেকে অফিসে যাব। এখানে আসবে না? না, অনেকদিন ছুটি পেলাম, অফিসে কত কাজ পড়ে আছে আল্লাহ ভালো জানে। তোমা একা কি করছে কে জানে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আরব কথাটা বলে জড়িয়ে ধরল পিছন থেকে। মীরা আরফের দিকে ঘুরে কপালে চুমু দিয়ে বলল, যখন আমার কথা মনে পড়বে চলে আসবে। শ্বশুর বাড়ি প্রতিদিন যেতে পারবো না, লজ্জা শরম বলে তো কথা আছে। আমার ফ্যামিলিকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? আমার বউ আছে, তুমি তো যাবে, এটাই তো স্বাভাবিক। আব্বু আম্মু আরো খুশি হবে। ধ্যাত, তাও আমার শরম করবে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্লাইট নিব একটা। না, দরকার নাই, মাঝে মাঝে হোটেলে দেখা করব। ওই কাহিনী কি দেখা করছো কারোর সাথে আগে নাকি? ওরে দুষ্টু, ওকে যাও, হোটেলে দেখা করব। এখন যাই যান, সময় হয়ে যাচ্ছে। আরব মীরাকে টান দিয়ে কিস করতে যাবে, সাথে সাথে নিচে জোরে চিল্লাপাল্লার শব্দ শুনে 2 জন চমকে উঠল। আরব মীরার দিকে তাকালে মীরা বলে ওঠে, কি হইল? আম্মু আব্বু বড় ভাইয়া চিৎকার, কি হয়েছে এমন? কেন চিল্লাচ্ছে? চলো তো, আপুরা থাকার পর এমন ভাবে তো চিল্লাপিল্লা করা তো কথা না। 2 জন নিচে চলে গেল। নিচে নামতে আরব চমকে গেল। আরবকে দেখে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরে বলল, আবু আবু, তুমি আমাকে রেখে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। আরব ভেবাচাকা খেয়ে গেল। মীরা অবাক হয়ে গেল। মীরা বাচ্চাটাকে ধরে বলল, বাবু এসব কি বলো? আরাফ তোমার আব্বু কিভাবে হয়? আরব বাচ্চাটার দিকে তাকিয়ে কিছু বলার আগে বাচ্চাটা বলে,
আব্বু, এই আন্টি আমাকে বলে তুমি আব্বু কিভাবে হও? আরাফের আম্মু রেগে বলল, এই মেয়ে এসব কি বলে? তোর মেয়ে মানে? আর এইটা তোর বউ? আরাফের আম্মুর কথা শুনে সামনে তাকাতে আরাফ চমকে গেল। আরাফ বলে ওঠে, নোভা তুমি? ওগো, তুমি এভাবে আমাদের না জানিয়ে কিভাবে বিয়ে করতে পারলে? তুমি আমাকে না ভালোবাসতে পারো, তোমার সন্তানকে তো ভালোবাসতে পারো। আরাফ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমাদের মেয়েটাকে তুমি এভাবে কষ্ট দিও না। ও আব্বু আব্বু করে সব সময়। নোভার কথা শুনে আরাফ কিছু বলবে, তখনই মীরা বলে ওঠে, আরাফ, তুমি এই মেয়েকে চেনো? আর ও এসব কি বলছে? না চিনলে তো ওই এই মেয়েটার নাম জানতো না। এখানে তো ওই মেয়ের নাম উল্লেখ করা নাই, তারপরও ওই নিচে থেকেই নাম ধরে ডাকছে। মীরা রাগে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলো, তুই তলে তলে এসব করছস আর আমার সামনে ভালো সাজছস? তাই তো বলি, একটা ছেলে কিভাবে বউয়ের কাছ থেকে দূরে থাকতে পারে। আসলে তো কাহিনী অন্যদিকে। মীরা, আমাকে তুমি ভুল বুঝছো, আমার কথা শুনো। চুপ, কি শুনবো আমি? তোর বউ বাচ্চা তোর সামনে দাঁড়িয়ে আছে, তারপরেও বলবি যে তোকে বুঝতে? ছি, তোকে সন্তান হিসেবে ভাবতে ঘৃণ্য হচ্ছে। তুই এমন জঘন্য কাজ কিভাবে করতে পারি? তুই জলদি বলতি এই মেয়েকে ভালোবাসো, আমরা কি মেনে নিতাম না? আমরা নিজে তোকে মেয়েটার সাথে বিয়ে করিয়ে দিতাম। এমন জঘন্য কিভাবে হতে পারলি? নিজের সন্তানকেও লুকিয়ে রাখছস। আরাফের আম্মু কান্না করতে করতে সোফায় বসে পড়লো। আরাফ রাগে নোভার কাছে গিয়ে মারতে যাবে। মীরা হাত ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, লজ্জা করে না বাচ্চার সামনে বাচ্চার মায়ের গায়ে হাত তুলতে? আসলে তুই যে নিচু মনের মানুষ। ছি। মীরা, তোমাকে আমি কিভাবে বুঝাই? মীরা, এই বাচ্চা আমার সন্তান না। আমি নোভাকে চিনি, বাট এই বাচ্চা আমার না। আমার কথা বিশ্বাস করো। আরাফ, এমন কথা বলো না, নিজের সন্তানকে অস্বীকার করো না। আমি তোমার কাছে ভালোবাসা চাচ্ছি না, আমার মেয়ের পদবি আমি চাই। আমার মেয়েকে এভাবে তুমি অস্বীকার করো না প্লিজ। আরাফ রাগে হাত মুঠো করে ফেললো। রাফি সজোরে থাপ্পড় মেরে বলল, তোকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই ভালো হলি না। তুই আমাকে তো ভালোবাসোস সবার থেকে বেশি। আমাকে কি একবার জানাইতে পারোস নাই? আমাকে জানালে তো আমি তোদের বিয়ের ব্যবস্থা করতাম। আরব, তুমি তো আমাকে সব বলতে, অথচ তুমি বিয়ে করছো, সাথে আবার 4 বছরের বাচ্চাও আছে। আমাকে পর্যন্ত বলো নাই। এত বড় হয়ে গেছো, নিজের সন্তানকে অস্বীকার করো না। আরাফ রাগে সাথীর দিকে তাকালো। আরাফকে বলল, খবরদার আমার দিকে এভাবে তাকাবে না। আমি তোমার বড় ভাবি হই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমাদের সুন্দর মুহূর্ত ছবি আমি দেখাতে পারবো। ওই কিসের মুহূর্ত? নোভা, তুই নিজের লিমিটের ভিতরে থাক। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই এখানে কেন এসেছিস। আমাকে যত বকা দাও, আমার মেয়ে সন্তান, আমার মেয়েকে দাও। বোন, তুমি চিন্তা করো না, আমি তোমার জায়গা আর তোমার মেয়ের জায়গা আমি বুঝিয়ে দেব। আমি আর কোনো কথা শুনতে চাই না। আরাফ বাবুকে আর তোমার বউকে নিয়ে রুমে যাও। মীরা, আম্মু কান্না করেন না, আপনার বৌমা নাতনি এসেছে, খুশি হন। আমি কোনো দুঃখ পাচ্ছি না। আপনার ছেলে আমার সাথে মিথ্যা অভিনয় করার আগেই আমি সব সত্যি জেনে গেলাম। বোন, ধন্যবাদ, সঠিক সময়ে এসেছো। ধন্যবাদ বোন, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো। আরাফ নোভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মীরার হাত ধরে বলল, আমার কথা শোনো, ওই আমার বউ না, আর এই বাচ্চা আমার না। জান, বিশ্বাস করো না আমি তোমাকে। আরাফ কথাটা শেষ করার আগে মীরা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। মীরা বলে ওঠে, কোনো কথা শুনতে চাই না। তোর বউ আর বাচ্চাকে নিয়ে রুমে যা, ওদের জায়গা ওদের বুঝিয়ে দে। মীরাকে এই জন্য আমার পছন্দ হয়। মীরা অতি বুদ্ধিমতী মেয়ে। আরাফ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে দিলে সাথী টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। সাথী ঠোঁট কেটে রক্ত পড়লে রাফির আগে আরাফের গালে সজোরে থাপ্পড় মারলে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে রাফিকে ধাক্কা দিয়ে বলে, আমার আব্বুকে মারবেন না পচা আঙ্কেল। রাফি সাথীকে তুলে বাচ্চা মেয়েটাকে বলল, আম্মু, তুমি ওপরে যাও, রহিমা বাবুকে নিয়ে যাও। বাচ্চাটাকে নিয়ে উপরে চলে গেল। রাফি রেগে আরাফের গলায় ধরে বলল, তুইও কর্ম করবি আর আমার স্ত্রী কিছু বললে দোষ? তোর সাহস কি করে হয় আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলোস? এত বিয়াদব হয়েছে ওই বড় ভাবির গায়ে হাত তুলোস? সাথী কি তোকে আরিফকে কম ভালোবাসে?
তুই ওর গায়ে হাত তুলতে তোর হাত কাঁপলো না? না কাঁপলো না খারাপ মহিলা। তুই যদি ভেবে থাকোস এইসব করে জিতে যাবি তাহলে জীবনে বড় ভুল করবি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি মরলে আমার স্ত্রীর সাথে মরবো, বাঁচলে ওর সাথে বাঁচবো। আর নোভা, তুই কত টাকার বিনিময়ে এখানে এসেছিস? তুই তো একটা আর বাকি কথা বলার আগে মীরা থাপ্পড় মেরে দিয়ে বলো, মুখের ভাষা কত খারাপ! এত খারাপ তুই? বাচ্চা হওয়ার আগে মনে ছিল না? নিজের চাহিদা মেটানোর সময় মনে ছিল না? মীরা, আমার কথা বিশ্বাস করো, আমি ফার্স্ট তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছি। আমাকে বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি তোমাকে কিভাবে বোঝাবো? আরাফ, এভাবে মিথ্যা বলো না। এইসব তুমি কি অস্বীকার করতে পারবে? ওর ফোনে আরাফ আর ওর কিছু পিক দেখালে আরাফ যেন থমকে গেল। আরাফ সোফায় বসে পড়ে বলল, হ্যাঁ, ওই আমার স্ত্রী, ওই বাচ্চা আমার। যার যেমন ইচ্ছে তাই ভেবো না। আমি আর কাউকে কিছু বোঝাতে চাই না। বাট হ্যাঁ, তুই ভাবিস না আমি কখনো তোর মন মতো হব। আরাফ কথাগুলো বলে বের হয়ে গেল। মীরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে নোভা বলে ওঠে, আপু, আপনি এখান থেকে যান, না হইলে ওই আমাদের বের করে দিবে। তুমি চিন্তা করো না, আমি তোমার অধিকার পেতে সাহায্য করব। তুই কেন সাহায্য করবি? ওই মেয়ে যেহেতু এত দূরে এসেছে, বাকিটা ও নিজেই করে নিতে পারবে। চল এখান থেকে। আমি যাব না, তোরা যা। আমি এখন থেকে অফিস করব। আমার সবকিছু পাঠিয়ে দিতে বলিস। আপু আমাদের সাথে চলো। আপু, যাইয়েন না, ও আমাদের বের করে দিবে, আমাদের গায়ে হাতও তুলতে পারে। আমি কোথাও যাব না বোন। মীরা, আমাদের ক্ষমা করে দিও। আম্মু, কান্না করবেন আর ক্ষমা চাইবেন না। সন্তানরা বাহিরের কিছু করলে বাবা আমার সাধ্য নাই সেটা ধরার। আমি নিজেই তো কনফিউজড হয়ে যাচ্ছি। যাই হোক, আমার সব পাঠিয়ে দিস। নোভা, আসো। মীরা নোভাকে নিয়ে রুমে গেল। রাত 1টায় আরাফ বাসায় আসলো। আরাফ বাসার ভেতরে এসে সোজা রুমে চলে গেল। আরাফ রুমে দরজা খুলে ভেতরে গিয়ে লাইট জ্বালাতে আরাফের রক্ত যেন মাথায় উঠে গেল। আরাফ নোভাকে ধরে ঠাস করে ফেলে দিলে নোভা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো, বলতে লাগলো, আরাফ, আমাকে ছেড়ে দাও, আমি এই রুমে ঘুমাতে চাই না, আমাকে ছেড়ে দাও। নোভার চিৎকার শুনে বাচ্চাটা উঠে জোরে জোরে কান্না করতে লাগলো। মীরা দৌড়ে রুমে এসে আরাফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলো, তোর লজ্জা করে না বাচ্চা মেয়েটার সামনে ওর মায়ের হাত তুলতে? মীরা বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, কান্না করো না আম্মু। আরাফ, তুই যদি বেশি বুঝোস তোকে জেলে দিব। তুই মারাত্মক লেভেলে পৌঁছে যাচ্ছিস। নারী মামলা দিলে শিক্ষা পাবি। ওই আমার স্ত্রী না? আমার স্ত্রী হইলে তুমি ওকে বলো বিয়ের প্রমাণ দিতে। টেবিলের উপর আছে। টেবিলের উপর থেকে পেপার হাতে নিয়ে চমকে গেল আরাফ। আর কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে দেখে নোভা শুয়ে আছে। মীরা আরাফকে বলল, আর কোনো শব্দ যদি শুনি আরাফ, তোর কপালে দুঃখ আছে। মীরা চলে গেল। আরাফ রুম থেকে বের হয়ে গেল। আরাফ মীরার পেছন পেছন গেলে মীরা বলল, এই রুমে কি? ওই রুমে যা, ওদের সাথে ঘুমা। বাচ্চা মেয়েটাকে সময় দে, যা। আমি এই রুমে থাকবো? ওই আমার স্ত্রী না, আর না ওই বাচ্চা আমার। এত কিছুর পর তুই এইভাবে কিভাবে স্বাভাবিক করতে পারোস? কারণ সবকিছু মিথ্যা। এখান থেকে যা, আমার মাথা নষ্ট করিস। আমি এখান থেকে যাব না। আমি নিচে ঘুমাবো, তাও ওই রুমে যাব না। নাটক কম কর, বের হও। মীরা, আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারছি না। আমার কাছে প্রমাণ নাই দেখে দেখাতে পারছি না। বাট যখন দেখাতে পারবো তখন বুঝতে পারবে। আমি এখন থেকে যাব না। ওই আসলে আমার বউ না। আরাফ জোর করে বালিশ নিয়ে শুয়ে পড়লো। মীরা উঠোনের চেষ্টা করে পারল না, ব্যর্থ হয়ে খাটে গিয়ে শুয়ে পড়লো। আরাফ ভাবতে লাগলো, এত কিছু হুট করে তো বানানো সম্ভব না। ওই পিক, কাবিনের কাগজ, এত কিছু কেমনে কি? আর ওই বাচ্চাটা বাকার? কথাগুলো ভাবতে লাগলো। মীরা চোখের পানি ফেলতে লাগলো। মীরা আরাফের দিকে তাকিয়ে ঘৃণায় চোখ সরিয়ে ঘুরে শুয়ে থাকলো। 1 সপ্তাহ পর। আপু, ও আমার কাছে আসে না, আজও আপনার রুমে শুতে যাচ্ছে। আপু, আমার কথা বলি না, ওর বাচ্চাটা তো ওকে কাছে পেতে চায়। ও আব্বু আব্বু করে। আমি ওকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, উল্টো কান্না করে উঠবে। আমি দেখছি। ওকে আপু। মীরা রুমের ভিতরে গিয়ে বলল, আরাফ, ওঠো। কিছু বলবে? আজ ওই রুমে গিয়ে ঘুমাও। নোভার উপরে রাগ করছো? ভালো কথা, বাট নিজের সন্তানকে কষ্ট দিও না। যাও, ওর কাছে গিয়ে ঘুমাও। আমি ওই রুমে যাব না। এইসব নাটক করে কোনো লাভ আছে? যাও, ছোট বাচ্চার সাথে এমন করা বন্ধ করো।
ওই দেখো কান্না করতেছে। আরাফ উঠে মীরার পায়ের কাছে বসে মীরার হাত শক্ত করে ধরে বলল, মীরা, আজকে আমার কথা একটু শুনবে? আমি যত খারাপ হই, আমি তো তোমার স্বামী। আমাকে কি একবার কথা বলার সুযোগ দেওয়া যায় না? এক পক্ষে কথা শুনছো, আমার কথা একবার শুনো। মানুষ তো নিজের শত্রুকেও কথা বলার সুযোগ দেয়, তুমি কি আমাকে দিবে না? আরাফের কথা শুনে মীরা কিছুটা নরম হয়ে গেল। ওর চোখের পানি ঢেকে আরাফ বলে উঠল, আমি ওই রুমে যাব। আমার কথাগুলো যদি সব শুনো, না হইলে আমি জীবনেও যাব না। ওকে বল কি বলবি। আরাফ উঠে দরজা লাগিয়ে দিয়ে আসলো। মীরার আগে কিছু বলবেই তখনই আরাফ ওর পায়ের কাছে বসে ওর হাত শক্ত করে ধরে বলল, মীরা, আমি যা বলবো বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট যা বলবো কোনো রিয়াকশন দিও না। আমি যা বলবো মিথ্যা মনে হইলেও তুমি আমার পুরো কথা শুনবে, দয়া করে। ওকে বল কি বলবি। প্রথম তো নোভা আমার গার্লফ্রেন্ড ছিল। নোভার সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু নোভা আমাকে ধোঁকা দিয়েছিল। আমি নোভার সাথে কখনো কোনো খারাপ কথা বা ওকে কিস করা বা কোনো কিছু করি নাই। আমি ওর হাত ধরেছি, এইটা সত্যি কথা। ওর হাত ধরে আমি জীবনে অনেকবার হেঁটেছি, বাট ওই যে পিকগুলো দেখিয়েছে সব কিছু এডিট করা। তুমি একটা জিনিস ভাবো, তুমিও তো ঘনিষ্ঠ হয়েছি। কখনো তোমার মনে হয়েছে পিক তোলার? বা আমি বলছি না। তাহলে ওই কিভাবে পিক তুলো? আর পিকগুলো সব কিছু পিস থেকে দেখা যাচ্ছে। 2টা পিকে শুধু আমাকে সাইড থেকে দেখা গেছে। আচ্ছা, একটা কথা, আমার শরীরে কি কি আছে সব তো তুমি জানো, তাই না? দেখেছো? ওই যদি আমার বউ হয়, আমার 4 বছরের বাচ্চা থেকে থাকে, তাহলে আমার সব কিছু ওই একদম নিখুঁতভাবে বলতে পারবে। আমার শরীরের বডির এখন দিয়ে বলতে পারলেও আমার এইখান দিয়ে তো কোনো কিছু বলার কোনো অপশন ওর কাছে নাই। ও ওয়েট, ওই আমার ছোটবেলায় ছবি রেখেছিল। আরাফ মীরার কাছে এসে কিছু কথা বলল, তারপর বলল, তুমি এসব জিজ্ঞেস করো, দেখো ওই পারে নাকি। ওই থতমত খেয়ে যাবে, কারণ ও আমার বউ না। ওর হাত ধরা ছাড়া কোনোদিন আমি কিছু করি নাই। সব বুঝলাম, ধরলাম ওই তোমার বাচ্চার মা না, বাট ওই হঠাৎ করে এখানে কেন আসলো, তাও বাচ্চা নিয়ে? ওর এখানে আসার মানে কি? একজন আছে যে আমাকে কাছে পেতে চায়, বাট কখনোই পারে নাই। আমার তোমার মাঝে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে, বাট সেইখানে ব্যর্থ হয়ে গেছে। যখন বুঝতে পারছে তুমি আমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, আমাদের মিল দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। কে সেই? ওই জিজ্ঞেস করো না, ওইটা বলে সম্পর্ক নষ্ট হবে। আমি একজনকে কষ্ট পেতে দেখতে পারবো না, তাই আমি চুপ করে আছি। তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি শুধু দেখতে চাই কত দূর যেতে পারে। আমাকে বলো কে এসে? আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। কিন্তু সেই প্ল্যান আমাদের বিয়ের আগে থেকে করছে, না হইলে কাবিননামার কাগজ পিকগুলো এডিট, আবার ওই বাচ্চা মেয়েটাকে এত নিখুঁতভাবে অভিনয় করতে শিখিয়েছে। যাই হোক, থাকো যাই। আরাফ চলে যেতে নিলে মীরা হাত ধরে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, ওই তোর যদি বউ না হয়ে থাকে তাহলে কেন যাচ্ছিস? তোমাকে কথা দিয়েছি, আমার কথা শুনলে আমি ওই ঘরে যাব। যাওয়া লাগবে না। যদি সত্যি তোমার কথা হয়ে থাকে তাহলে আমি নিজের ইচ্ছে কিনা আমার জামাইকে ওর কাছে পাঠিয়েছি, এটাই আফসোস। আমি মরে যাব। সত্যি যাওয়া লাগবে না? মীরার কথা শুনে আরাফের চোখে মুখে খুশির ঝলক দেখা গেল। মীরা আরাফের মুখে খুশির ঝলক দেখে ভাবতে লাগলো, আরাফ কি সত্যি বলছে? ওর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না ওই মিথ্যা বলছে। আর একজন বাবা যত খারাপই হোক না কেন, সন্তানের কান্না তার বুক কেঁপে উঠবে। সন্তানের কাছে কখনোই অভিনয় করা সম্ভব না। মীরার ফোন বেজে উঠলে মীরা বারান্দায় চলে গেল। কল রিসিভ করতে তম্বু বলল, আপু, ওই বাচ্চাটা আরাফের না? ম্যাচ খায় নাই ডিএনএ পরীক্ষায়? ও আচ্ছা। মীরা, আমার মনে হয় আরাফ আসলে এখানে ফেঁসে গেছে। ওর যদি বউ বাচ্চা হইতো, ও কখনোই এভাবে জোর করে তোর রুমের ফ্লোরে ঘুমাতো না। সারাদিন বাহিরে থাকে, একবারও ওদের সাথে দেখা করার চেষ্টা করে নাই। একজন বাপ কখনোই নিজের সন্তানের থেকে এভাবে দূরে থাকতে পারে না। আরাফ আমাকে বলল ওই মেয়ে ওর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ওদের ব্রেকআপ হয়ে গেছে। ওই মেয়েটা নাকি ওকে ধোকা দিয়েছিল। তাহলে হঠাৎ করে এভাবে কেন আসলো? আর একটা কথা বলল, আরাফকে একজন কাছে পেতে চাই। আরাফ মুখ খুলতে পারছে না।
ওর প্রিয় মানুষকে কষ্ট দিতে চায় না দেখে নাকি ওই চুপ করে আছে। মীরার কথা শুনি তমা মীরা ভাবতে লাগলো, সাথে সাথে তমা বলে ওঠে, এই ওয়েট, আরাফকে যতটুকু বুঝেছি ও রাফি ভাইয়াকে অনেক ভালোবাসে। আবার সেদিন হুট করে সাথী ভাবিকে থাপ্পড় মারলো, ওকে সহ্য করতে পারছিল না। আর বলছি সফল কখনোই হবি না। তার মানে সাথী ভাবি? দুইজন চমকে উঠলো। তমা বলে ওঠে, প্রমাণ ছাড়া কিছু বলাও ঠিক না। আচ্ছা থাক, ঘুমাবো। মীরা কল কেটে দিয়ে রুমে আসলে দেখে আরাফ নিচে ঘুমিয়ে গেছে। মীরা বালিশ নিয়ে আরাফের সাথে নিচে শুয়ে পড়লো। আরাফের গালে হাত দিয়ে দেখতে লাগলো। আরাফের গালে কিস করলে আরাফ মীরার হাত বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই জান। মীরা আরাফকে নিজের সাথে জড়িয়ে নিল। 5 দিন পর সকালে ঘুম ভাঙলে আরাফ উঠে ফ্রেশ হয়ে নিল নিচে নামতে। রাকিব শির বাজাতে বাজাতে বাসার ভিতরে ঢুকলো। রাকিব আরাফকে দেখে বলল, আরাফ কি অবস্থা? ভ্রমণ কেমন হইল? ফাটাফুটি খালামণি ভাইয়া কেমন আছো? ভালো, তুই? সবার মন মরা লাগছে কেন? যাই হোক, ভাবি ওই বাসায় গেছে নাকি? রাকিব কেমন আছো? ভালো ভাবি। তোমার বড় ভাবির সাথে পরিচয় হও। রাকিব মীরার কথা শুনে মীরার দিকে ভালোভাবে তাকাতে রাকিব ভেবাচাকা খেয়ে গেল। নোভা তুমি? বাহ, বড় ভাবিকে তাহলে আগে থেকে চেনো? মানে কি ভাবি, কি বলেন? রাফি ভাইয়া ওকে বিয়ে করেছে নাকি? ওই কি বলিস? আমি কেন বিয়ে করব? তোর বেস্ট ফ্রেন্ডের বড় বোন। আর এই যে তোর ভাত এসে। কি আরাফ এসব কি বলে? ভুলে গেলি নোভাকে আমি বিয়ে করলাম, মনে নাই তোর? আর এই বাচ্চা আমার। কি কবে বিয়ে করলি আর কিসের বাচ্চা? এইটা আমার মেয়ে, আমি 5 বছর আগে বিয়ে করছিলাম, 4 বছরের বাচ্চা পাইছি। হোয়াট? এই নোভা তোমার কাহিনী কি? এখানে কি? এত অবাক কেন হচ্ছ? ভাবি অবাক হব না মানে? নোভার সাথে তো আমাদের পরিচয় 3 বছর, সেখানে আরাফের সাথে ওনার 4 বছরের বাচ্চা কিভাবে হয়? হোয়াট? ওর সাথে 3 বছরের পরিচয় মানে? হ্যাঁ 3 বছর। রাকিব, মিথ্যে কেন বলছো? আমি আবার কি মিথ্যে বলছি? এই আরাফ কাহিনী কি বলতো? আরাফ সোফায় বসতে বসতে সবকিছু খুলে বলো। রাকিব তো অবাক হয়ে বলো, ও মা গো, তোমার সাথে আরাফের বাচ্চাও আছে? ভাবি বিশ্বাস করবেন কিনা জানি, বাট আমি আল্লাহ কসম করে বলছি এটা আরাফের সন্তান না। আর না ওই নোভার সাথে ওর কোনোদিন শারীরিক সম্পর্ক হয়েছে। ভাবি এটা সত্যি কথা, আরাফের এক্স গার্লফ্রেন্ড ওর সাথে রিলেশনে থাকার পর থেকে যতবার দেখা করেছে আমি ওদের সাথে গিয়েছি। আমি ওদের পিছন পিছন থাকতাম, আরাফ ওর হাত ধরেছে, এটা সত্যি। এই নোভা লুচি টাইপের ছিল, আরাফকে অনেকবার কিস করতে চাইছে। খালামুনি কান বন্ধ করে রাখো, না বলে নই। তুই সত্যি বল। আরাফ ওকে বারবার বলছে এখন সবকিছু না বিয়ের পর তোমাকে একেবারে নিজের করে নিব। আর হ্যাঁ, লাস্টে একদিন ক্লাবে একজনের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, নোভাকে দেখে দুজন অবাক হয়ে গিয়েছিলাম। আরাফ নোভার পেছন পেছন গেলে কিছুক্ষণ পর আমি উপরে গেলে দেখতে পাই আরাফ ওকে থাপ্পড় মেরে সোজা ব্রেকআপ কথা বলে দেয়। তারপর থেকে আর ওর সাথে যোগাযোগ হয় নাই। সেই দিন কি হয়েছিল তা জানি না, আর সেদিন ওর কিছু হয়েও থাকে তাও তো বাচ্চা ওর পেটে থাকার কথা। রাকিব, তুমি উল্টোপাল্টা কথা কেন বলো? সবকিছু কি ওই তোমাকে বলে দেখিয়ে করবে নাকি? হ্যাঁ করবে। আমি যেমন আমার সব জায়গায় ওকে নেই, ওই আমাকে তেমন নেয়। ওই চাপা স্বভাবের। বাট আচ্ছা নোভা, আমি কারো কথা বিশ্বাস করছি না, আমি তোমাকে বিশ্বাস করছি। আমাকে কিছু বলবে? কি কথা? আম্মু, আপনি যদি একটু। যাচ্ছি। আরাফের আম্মু বাচ্চাটাকে নিয়ে চলে গেল। মীরা বলল, আরাফের কিছু চিহ্ন আছে, কোথায় কোথায় বলো তো? তুমি 5 বছর ধরে ছিলে, ওর সব কিছু জানার কথা, বলো। ওর বাম পায়ে থরাতে একটা চিহ্ন আছে। আচ্ছা, আর কোথায় কোথায় আসে বলো তো? আর কোথায় হবে আবার? ওইটাই চিহ্ন আছে, আর কোথাও নাই। আচ্ছা। নোভা হাসি মুখে বলল, বিশ্বাস না হইলে আরাফকে জিজ্ঞেস করো, আর তুমি তো ওর বউ, জানো। নোভা লজ্জার ভান করতে সাথে সাথে মীরা রেগে ঘুরে উঠে সজোরে থাপ্পড় মারল আর লাথি মেরে বসিয়ে দিল। সবাই থমকে গেল। মীরা বলে উঠল, তোর এত বড় সাহস, আমার স্বামীকে সবার সামনে মিথ্যাভাবে ফাঁসিয়েছিস। আমার স্বামীকে তোর ভুলের জন্য ভুল বুঝে কষ্ট দিয়েছি। ওর থরাতে চিহ্ন আছে, আর কোথাও নেই। এই তোর 5 বছরের সংসার। মীরা কথাটা বলে নোভার চুল ধরে মারতে লাগলো। নোভা ছোটার চেষ্টা করতে লাগলো। সাথে আসলে মীরা সদরে থাপ্পড় মেরে দিলে রাফি বলে উঠল, মীরা, এটা কি করলে? ভাইয়া,
আপনার এই চরিত্রবান স্ত্রী সব নাটের গুরু। এই মেয়েটাকে আপনার স্ত্রী নিয়ে এসেছে। আপনার স্ত্রী একজন ফালতু মহিলা। মীরা, বাজে কথা বলো না। আম্মু মীরা, তুমি আমার নামে বাজে কথা বলতে পারো না। চুপ। বউ থামো। মীরা ডাকছো? আম্মু আপনাদের কিছু দেখাবো। মীরা কথাটা বলে মনিটরের সাথে ফোনের সাথে কানেক্ট করে ভিডিও চালিয়ে দিল। আরাফ অবাক হয়ে গেল, সবাই চোখ বড় বড় হয়ে গেল। সাথী আরাফের সাথে জোর জবরদস্তি করছিল। আরাফ বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আরাফ এক পর্যায়ে সাথীর চুলের মুঠো ধরে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে যায়। পরে আরেকটা ভিডিও দিলে দেখে নোভার সাথে বলছে। রাফি বসে পড়ল। আরাফের আম্মু বসে পড়লে রাফি সাথীর দিকে তাকিয়ে বলল, সাথী, তুমি এই কাজগুলো কিভাবে করতে পারলে? আমি আরাফকে ভালোবাসি। আমি স্কুল লাইফ থেকে আমি আরাফকে ভালোবাসি। আরাফ কখনোই আমার ভালোবাসা বোঝে নাই। আমি আরাফকে বিয়ে করতে চাইছি, কিন্তু তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছিল জোর করে। আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। আর বিয়ের পরে আমি আরাফকে বারবার বুঝিয়েছি, ওই আমার কথা বোঝে নাই। যখন বুঝলো ওই আমার থেকে দূরে সরে গেল। আমি ওকে কতবার বললাম তোমার বউকেও ভালোবাসবে, আমাকেও ভালোবাসবে, আমি তোমার বউয়ের কাছে যাওয়া নিয়ে কোনো ঝামেলা করব না, কিন্তু ওই আমার কথা শুনলো না। ওই আমি ওর জন্য কি করি নাই। আমাকে ভালোবাসলে কি হইতো? আমাকে ভালোবাসলে এইসব কিছু করা লাগতো না। সাথী কথাগুলো বলে কান্না করতে লাগলো। সাথীর আগে গ্লাস হাতে নিয়ে আরাফের দিকে ছুঁড়ে মারতেই মীরা দৌড়ে এসে গ্লাসে গ্যাস ধরে ফেল। মীরা বলে উঠল, লজ্জা করে না? পাপ কাজের জন্য বলে আবার সেখানে বলো যে ওই কেন ভালোবাসলো না? আমার জামাইয়ের দিকে আর কোনো মেয়ে চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলবো। আরাফ, এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবার কেন বলস নাই? আরাফ রাফির পাশে হাঁটু গেড়ে বসে বলল, ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। ভাইয়া, আমি তোমার চোখে ভাবির জন্য যে ভালোবাসা দেখেছি আমি চাই নাই তোমাদের সংসার ভেঙে যাক, তুমি কষ্ট পাও। আমি ভেবেছিলাম একদম ঠিকই উনি তোমাকে ভালোবাসবে। ওই চুপ কর। কিসের ভালোবাসা? তুই তোর ভাইকে ভালোবাসলে আমাকে ঠিক মেনে নিতি। আমাকে মেনে নিলে আজ এমন কিছু হইতো না। তোর বউও সুখে থাকতো, তোর ভাইও থাকতো, কেউ জানতো না। তুই সব নষ্টের মূল। সাথীর কথা শুনে রাফি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। রাফি সদরে থাপ্পড় মেরে বলল, বের হয়ে যা। তোর মতো খারাপ মহিলাকে আমি আমার সামনে দেখতে চাই না। বের হয়ে যা এখনই আমার চোখের সামনে থেকে। তুই এত নোংরা মানসিকতার মানুষ? আম্মু, তোমার বোনকে কল দিয়ে বলো ওকে যেন নিয়ে যায়, আর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দেয়। রাফি, তুমি আমাকে মারলে? আরাফের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তোর জন্য আমার স্বামী আমাকে মারলো। সাথী আরাফকে মারতে যাবে, সাথে সাথে রাফি হাতের উল্টো পেট দিয়ে থাপ্পড় মেরে ফেলে দিয়ে বলল, আম্মু, এখন থেকে বের করো। রাফি আরাফের গালে হাত বুলিয়ে চলে যেতে নিলে আরিফ ভিতরে ঢুকতে সাথী বলে ওঠে, আমি একা কেন ফাঁসবো? আরিফ, তোর মুখোশটাও খোলা প্রয়োজন আছে। মীরা, আমি নোভাকে একা নিয়ে আসি নাই। মীরা, তোমাকে আঘাত করার জন্য নোভা আর তার বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। নোভা আরাফের এক্সপার্ট, বাচ্চাটাই আরিফের। সাথীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফির সাথে সাথে পিছনে ঘুরে তাকালো। আরিফ কাছে এসে বলল, এইসব কি বলছেন ভাবি? নাটক করিস না। সবার যদি বিশ্বাস না হয় ওই বাচ্চা আর ওর ডিএনএ টেস্ট করেন গা। 99.9% ওর সাথে মিলে যাবে। সাথী, আমার ছেলের নামে আর কোনো বাজে কথা বলিস না। মীরা, আমি মিথ্যা বলছি না। এমন প্ল্যান আমার একার না। ও এর সাথে জড়িয়ে আছে। তুমি যদি ওকে বলেছিলে তুমি শুধু আরাফের আর কারো না, কথাটা বলে যে মারছিলে, সেদিন থেকে ওই প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল। ভাবি, এসব মিথ্যা কথা কেন বলছো? ভাইয়া, তুমি শুধু মীরাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে এভাবে ফাঁসালে। মীরা রাগে আরিফকে লাথি মেরে ফেলে দিল। চুল ধরে একের পর এক ঘুষি মারল। আরিফ ঠেকানোর চেষ্টা করতে লাগলো। মীরা এক ঘুষিতে ফেলে দিয়ে বলল, আমার ভালো রূপ দেখছস, আমার খারাপ রূপ দেখোস নাই। তুই এত নিচে নেমে গেছস। আমাকে আর কোনো দিন আরাফের থেকে দূরে সরাতে পারবি না। আজ থেকে আমি নিজের কাছে প্রমিস করছি, আরাফ যদি আমার সামনে কোনো মেয়ে নিয়ে সুখেও থাকে, তারপরও আমি ওকে ছাড়বো না। মীরার ধমকের সুর শুনে চমকে উঠল। মীরা আবার মারতে যাবে, সাথে সাথে বাচ্চা মেয়েটা আরিফকে দেখে দৌড়ে এসে গলে উঠে বলল, পাপা পাপা, আমি কাজটা করছি। আমি চাচুকে আব্বু বলেছি। আমি চাচুর রুমে ছিলাম। পাপা, এবার তুমি আর মাম্মাকে মারবে না তো? আমি তোমার আর ভালো আন্টির সব কথা শুনেছি।
বাচ্চাটার কথা শুনে সবাই চোখ ছানাবড়া হয়ে গেল। আরাফের আম্মু কপালে হাত দিয়ে সিঁড়িতে বসে বলল, আল্লাহ, আমাকে তুলে নিয়ে যাও। আমি কাদের সাথে বসবাস করছি? এত জঘন্য কিভাবে হতে পারে? সাথী না হয় পরের মেয়ে, বাট আরিফ, তুই নিজের ভাইয়ের সুখের কাঁটা হয়ে দাঁড়ালি। ছি, ঘৃণ্য মনে হচ্ছে আমার। আরিফ রাগে বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারতে সাথে সাথে আরাফ ধরে ফেল। বাচ্চাটা কান্না করতে করতে বলে, পাপা, তুমি তো আমাকে যেভাবে বলেছ আমি সেভাবে করলাম, তাও তুমি আমাকে ধাক্কা দিলে কেন? সাথী বলে উঠল, ওই নিজের স্বার্থের জন্য তোকে ইউজ করছে। ভাইয়া, তুমি যা করছো ভালোই করছো, তোমাকে আমার কিছু বলার নাই। যদি ওই তোমার মেয়ে হয়ে থাকে, ভাবিকে বাসায় নিয়ে চলে এসেছো, নোংরামি বন্ধ করো আম্মু। ওই কি তোমার আসলে পাপ্পা হয়? আরাফের কথা শুনে বাচ্চা মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। সাথী বলে ওঠে, ওই আরিফের মেয়ে, আরিফের 20 নাম্বার গার্লফ্রেন্ড বাচ্চা এইটা। তার থেকে বড় কথা, এই বাচ্চার মাকে সবাই চেনো, ওর অফিসের বসের মেয়ে। সবাই যেন অবাক হয়ে গেল। রাফি বলে ওঠে, কি এনায়া চৌধুরী মেয়ে, তুই তোর বসকে ছাড়স নাই? ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার ভালো লাগে না, তাই আর চাই না। এই নোভা, ওকে দিয়ে চলে যা। আরাফ, আই এম সরি। তুই কথা বলিস না। বাহ, কত নাটক দেখলাম, বাট আরিফ ভাই একদম ভালো জায়গায় হাত দিয়েছে। যাই হোক, আরাফ, বের হব, চল। যাবো মীরা, আমি আসছি, এইসব দেখার সময় নাই। আরাফ কথাগুলো বলে বের হয়ে গেল রাকিবের সাথে। রাতে বাসায় আসলে দেখে আরিফ, ইনায়া চৌধুরী, বাচ্চাটা, মীরা, রাফি, আব্বু সবাই বসে আছে। আরিফকে দেখে মীরা বলল, এসে গেছো? হুম। কোথায় ছিলে? কত বাজে? সরি, সব ফ্রেন্ডরা নদীর মাঝখানে আড্ডা দিচ্ছিলাম, ঘড়ির দিকে খেয়াল ছিল না। তোমাকে একদিন নিয়ে যাব, তাহলে নিজেই বুঝবে। বুঝলাম, যাও ফ্রেশ হয়ে আসো। আরাফ, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো কোনো খোঁজ খবর নাই। আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আব্বু, আম্মু, দাদিমা তোমার কথা অনেকবার জিজ্ঞেস করছে, বাট তোমার তো কোনো খোঁজ আমি পাই নাই। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর মাঝখানে বিয়ে করে, বুঝেন তো। বুঝছি, আর তো নাটকও তোমার লাইফ দিয়ে গেছে। এই কুলাঙ্গারের ভাই তুমি কিভাবে হইলে আমাকে ভাবাচ্ছে। ম্যাম, এভাবে বলবেন না। যাই হোক, আমার ভাই হয়। বুঝছি। বাই দ্য ওয়ে, আই এম সরি। আমি আগে জানলে এমন কিছু করতে দিতাম না। আমাকে ভুল বোঝানো হয়েছিল। তোমার আব্বু আম্মু গিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলে আমাকে নিয়ে আসে। আমি এখানে এসে তোমাদের ফ্যামিলি ফটোতে তোমাকে দেখে আমি লজ্জিত। বাদ দেন, ওইসব ভেবে লাভ নাই। চাইলে তো সম্ভব না আগের স্মৃতি মুছে ফেলার। তা ঠিক বলছো। তোমার স্ত্রী বেশ সুন্দর, স্মার্ট, বুদ্ধিমতী। সবই আল্লাহর দেওয়ার নেয়ামত। তুমি আরাফকে কিভাবে চেনো? আরিফের কথা শুনে ইনায়া সজরে থাপ্পড় মেরে বলল, ওর থেকে তোর শিক্ষা উচিত, ওর থেকে তোর শেখা উচিত। ওই তোর ছোট হয়েও ওর বাহিরে নামডাক আছে। বড় বড় কোম্পানির প্রায় মানুষ ওরে এক নামে চেনে। ওরা যদি জানতে পারে আমি ওর সাথে এমন কাজ করছি, আর বিশেষ করে রাইসা যদি জানে আমাদের কোম্পানির পিছনে লাগলে কি অবস্থা করবে, ধারণা আছে তোর? সবাই অবাক হয়ে গেল। আম্মু বলে উঠল, রাইসা মানে তোমার কাজিন, যে তোমার মতো বড় বিজনেসম্যান? আরাফকে আপনারা চেনেন কিভাবে? আরাফের ব্যাপারে কিছু জানো না? ভাবি, বাদ দেন। বাদ দেন, যাবে তোমার ফ্যামিলি জানে না। সমাজসেবা গ্রুপের লিডার তুমি। কোন সমাজ সেবার গ্রুপ? 5 বন্ধুর গ্রুপ? 5 বন্ধুর গ্রুপে লিডার ওই। সব ফান্ড আছে, সব ওই পাই আমাদের থেকে। কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার জামাই এত ভালো মানুষ। আল্লাহ এই জন্য ভালো মানুষদের বিপদ দিয়ে পরীক্ষা নেয়। বাচ্চাটা ঘুমাচ্ছে ভাবি, ওকে দেন, ভাইয়ার রুমে দিয়ে আসি। নাও। ইনায়া আরাফের কোলে বাচ্চাটা দিল। আরাফ চলে গেল। আরিফের রুমে রেখে ও রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলো, সবার সাথে বসে খাবার খেতে লাগলো। রাফির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি তোমাকে খাওয়াই দেই। আরাফের কথা শুনে রাফি হাসি দিয়ে বলল, না ভাই, আর তোর কাজ আমার অনেক ভালো লাগছে। আমি সত্যি তোকে নিয়ে গর্ববোধ করছি। এই জন্য তো বলি, বাহিরে গেলে তোর খোঁজ কেন থাকে না। এখন সেনা বুঝতে পারছি, আমারও গর্ববোধ হচ্ছে তোকে নিয়ে। সবাই কথা বলতে লাগলো। আরাফ রাফির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ধন্যবাদ ভাইয়া, তোমাকে আমি কষ্ট দিতে চাই নাই। আমি ওকে কতবার বুঝাইছি, ওই আজ বুঝলে তোমাকে এত কষ্ট পেতে হইতো না।
আরব তাকে খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষ করে রুমে চলে গেল। আরব রুমে ঢুকতে মীরা আরবকে খাটের উপরে ফেলে দিয়ে ওর পা আরফের উপরে তুলে শাড়ি উপরে তুলে দিতে নিল। আরব কিস করলেই মীরা আরফের দিকে ঝুঁকে গেল। আরব টান দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিলে আরব বলে ওঠে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি তখন যেভাবে মাইট দিলে আমি তো অবাক হয়ে গেছিলাম। তুমি কি মার্শাল আর্ট শিখছো নাকি? ওই আর কি একটু একটু শিখছি। আল্লাহ জানে কবে আবার তুমি রেগে আমাকে কেলানি দাও। সাবধানে থাকা লাগবে। আরফের কথা শুনে মীরা দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, মাঝে মাঝে একটু একটু না দিলে তো আপনি সোজা থাকবেন না। আরব মীরার কথা শুনে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিতে সাথে সাথে ফোনটা বেজে উঠল। মীরা ফোনটা রিসিভ করতে ও পাশ থেকে তমা বলল, আন্টি অসুস্থ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি বলেছি? আম্মুর কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। মীরা কথাটা বলে ফোন কেটে দিয়ে বলল, আরাফ আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে, আমাকে বাসায় রেখে আসবে প্লিজ। কি বলছো? চলো আমিও তোমার সাথে যাব। আরব কথাটা বলে বাইকের চাবি নিয়ে মীরাকে নিয়ে বের হয়ে গেল। আরব মীরাদের বাসার ভেতরে গেল। মীরার আব্বু রেগে আরফের দিকে তাকিয়ে বলল, এখানে কেন এসেছিস? তোর জন্য আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, তুই এখানে এসে কি বোঝাতে চাচ্ছিস? মীরা, এই লুচ্চাকে এখান থেকে বিদায় কর। আরব মীরার আব্বুর কথা শুনে মুখ মলিন হয়ে গেল। মীরা কিছু বলবে আরব বলে, আন্টির কাছে যাও, আমি এখানে আছি। মীরা দৌড়ে চলে গেল। আরবকে দেখে তুলি বলল, দুলাভাই বসেন। তুলির কথা শুনে বসতে যাবে সাথে সাথে মীরার আব্বু আরফের হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বের হয়ে যা, তুই আমার হাতে খুন হওয়ার আগে বের হয়ে যা, নাহলে আমি তোকে মেরে ফেলবো। আমার মেয়ের জন্য তোদের আমি এখনো ভালো রেখেছি। আমার মেয়েকে ঠকানোর শাস্তি কি হতে পারে আমি তোকে বুঝিয়ে দিতাম। শুধুমাত্র আমার মেয়ের সুখে কথা দিয়েছি দেখে এখনো ভালো আছস। আচ্ছা আঙ্কেল রাগ করেন না, আমি বাহিরে যাচ্ছি। আরব বাহিরে চলে গেল। আরব বাইকের উপরে বসে থাকতে লাগলো আর মশা তাড়াতে লাগলো। তুলি এসে আরবকে বলল, আরাফ সরি আব্বুর ব্যবহারের জন্য। আরে আমি আঙ্কেলের উপর রাগ করি নাই, ওনার রাগ করা স্বাভাবিক। ওনার জায়গায় আমি হইলে তো আমার মেয়ের জামাইকে খুন করে ফেলতাম। আপনি এমন কেন করলেন? আপনার ভাইও আব্বুকে ধোকা দিল, আপনিও দিলেন, কেন এমন করেন? আরব কিছু বলতে যাবে তখনই মীরা দরজার সামনে দাঁড়িয়ে বলল, আরাফ ভেতরে আসো। আন্টির কি অবস্থা? আম্মুর ডাকে তোমাকে। আঙ্কেল রেগে আছে। ভেতরে আসো। চলেন আপু আছে। তুলি আরফের রুমের ভেতরে প্রবেশ করলো। আরব মীরার আম্মুর পাশে গিয়ে পার্স ধরে বলল, এখন তো মোটামুটি ভালো আছেন। তুমি হাত দেখে বুঝতে পারো? ও আর কি একটু একটু শিখছিলাম এক আপুর থেকে। গুড। তোমার শ্বশুর তোমাকে বের করে দিল, তুমি কিছু বললে না কেন? জোর খাটাতে জানো না? বলতে পারো নাই আমার শ্বশুর বাড়ি থেকে আমি কেন বের হব? মীরার আম্মুর কথা শুনে আরব হেসে দিল। আরব বলে ওঠে, আপনি আমার উপরে রেগে নাই? আগে ছিলাম একটু, এখন নাই। মীরা আমাকে সব বলেছে, আমি মেনে নিতে পারছিলাম না। তোমার মতো ছোট ছেলে কিভাবে এমন কাজ করতে পারে, ঘটকা লাগছিল, বাট তারপর অনেক খারাপ লাগছিল। আই এম সরি আন্টি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য। মীরা আবার তোমাকে কি উল্টোপাল্টা বোঝালো? আর এই ছেলেকে বের করো আমার মেজাজ গরম হওয়ার আগে। আব্বু শান্ত হবে, আমার কথা শোনো। ওই বাচ্চা মেয়েটা আরাফের সন্তান না, আরিফ আর ইয়ানা চৌধুরীর মেয়ে। আর নোভা ওইটা আরাফের গার্লফ্রেন্ড ছিল, বাট ওদের ব্রেকআপ হয়ে গেছিল আগেই। মীরা সব প্রথম থেকে খুলে বলো। তমা সবাই অবাক হয়ে গেল। তমা বলে ওঠে, তাহলে আমাদের ধারণা ঠিক ছিল, বাট আরিফের বাচ্চা ও এমন কাজ করলো? ওই হালাই একটা সাইকো, ও কি করে না করে নিজেও জানে না। যাই হোক, প্রমাণ হয়েছে ভালো কথা। আরাফ, একটা শিক্ষা নিয়ে রাখো, আমার মেয়েকে নিয়ে সুন্দরভাবে সংসার করো। আমি তোমার বিষয়ে কিছু জানলে কিন্তু আমি তোমাদের অবস্থা ভালো রাখবো না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। ইনশাল্লাহ আঙ্কেল। আরাব, তুমি এখানে থেকে যাও মীরার সাথে। না আম্মু, শ্বশুর বাড়িতে থাকবো। এখানে এসেছে থাকা সম্ভব না, মাঝে মাঝে আসবো। তমাতুলি তো আছে। আজকে রাতটাই আমার সাথে থেকে যা। মীরার আম্মুর কথা শুনে মীরা আরাফের দিকে তাকাতে আরাফ ইশারা করে থাকতে ইশারা করলেই মীরা খুশি হয়ে বলল, ওকে আম্মু, আজকে তোমার সাথে থাকবো। আমি বাসায় যাই, আম্মু আবার টেনশন করবে। আচ্ছা যাও, সকালে ভিডিও কল দেব। যে ফাইল দেখাবো আর ল্যাপটপগুলো নিয়ে অফিসে আসবে। ওকে আন্টি, নিজের খেয়াল রাখেন।
আর টেনশন করবেন না, আমি আপনার মেয়েকে কখনোই ঠকাবো না, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। উনি তোমার আমার পথ চলার সঙ্গী, তাকে আমি কিভাবে ঠকাবো? বাবা তুমিও থেকে যাও, তোমার আম্মুকে কল করে জানিয়ে দিও। পরে আসবো আন্টি, এখন যে অবস্থা বুঝতেই পারছেন। আচ্ছা, সাবধানে যাও। আরব সবার থেকে বিদায় নিয়ে চাবি নিয়ে চলে গেল। আরব বাসায় চলে গেল। আরব সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রাফির রুম থেকে চিল্লাপাল্লার শব্দ শুনে আরব রুমের কাছে যেতে দরজা খুলতে দেখে সাথী রাফির পায়ে ধরে কান্না করে বলছে, আমাকে আর একবার সুযোগ দাও, আমি তোমাকে ছাড়া আর কারো দিকে তাকাবো না। আমি তোমাকে ভালোবাসবো, আর একবার সুযোগ দাও। চলে যাও, এইসব অভিনয় আর করো না। আমি একা অনেক ভালো আছি, আমার তোমাকে প্রয়োজন নাই। আচ্ছা আমি মানছি আমি ভুল করছি। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে বিয়ে করছো 4 বছর ধরে, তুমি আমাকে কতদিন সময় দিয়েছো? তুমি মাসে একবার আসো, 7 দিন থেকে চলে যাও, আবার 5 মাসে 6 দিন থেকে যাও। তুমি আমাকে কতটুকু সময় দিলে? আমি তোমার প্রতি কিসের ফিলিংস নিয়ে আসবো বলতে পারো? আমাকে যে এভাবে রেখে চলে যাও, আমার তো নিজস্ব শখ আছে, নিজস্ব চাহিদা আছে। তুমি 5 দিন 7 দিন হুট করে আসবে, এতে আমার বিরক্ত লাগে, আমার ভালো নাও লাগতে পারে। তুমি সেইটাই কখনো বুঝো নাই। মুড বলে কথা আছে, সব মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমাবে, শারীরিক সম্পর্ক করলে যে ভালোবাসা হয়। সাথী কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাফি চুপ করে থাকলো। সাথী কান্না করতে করতে বলল, আমি তোমার কাছে ঠিকভাবে কাছে পাই নাই, আমার সুখ দুঃখের কোনো কথা বলার সুযোগ পেয়েছি? আমি যে তোমার প্রতি আসক্ত হব, তোমার স্মৃতি আমি কি রাখবো নিজের ভিতরে বলো? আমি তো অনেকবার নিজেকে বুঝে তোমাকে বলছি আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, আমাকে তুমি নিয়ে যাও। তুমি আমার কথাই শুধু বলতে ধৈর্য যান, কাজ শেষ হয়ে চলে যাব। এভাবে স্বামীকে অনেক দিন পর পর পাইলে কখনো কোনো মেয়ে ঠিক থাকতে পারবে না। আর আরাফকে আমি পছন্দ করতাম, ওর কেয়ার আমাকে মুগ্ধ করত। হ্যাঁ আমি মানছি ওই আমাকে বোন ভেবে এমন করতো। তুমি যদি আমার সাথে সব সময় থাকতে তাহলে এত কিছু হইতো না। প্লিজ আমাকে একবার সুযোগ দাও। যে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রাফি খাটে বসে পড়ল। সাথী রাফির পায়ের উপরে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। রাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরব আর ওইখানে থাকলো না, চলে গেল। আরব সকালে ঘুম ভাঙলে উঠে চলে গেল। মীরার অফিসের সময় কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলো। মীরা সাথীকে দেখে বলল, কিরে তুই এখানে কেন? আম্মু এসব কি? মীরা চুপ করো। মীরা, ওই আমার ভাই, সম্মান দিয়ে কথা বলো। আর আম্মু, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, ভুলটা আমার ছিল, আমি আমার স্ত্রীকে খারাপ বানানোর কারণ। তোর যেটা ভালো মনে হয় কর, তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। ভাইয়া আপনি আসলে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, আসলে একবার সুযোগ দেওয়া উচিত। ভাইয়া কোথায় যাচ্ছ? নতুন ফ্ল্যাটে উঠবো। ও আচ্ছা। আরাফ আমাকে ক্ষমা করে দিয়েও আমি তোমার সাথে অনেক পাগলামি করছি। আমার ভাইয়াকে ভালো রাখেন আর বিশ্বাস ভাঙবেন না আশা করি। সাথীর হাত ধরে রাফি বের হয়ে গেল। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকলো। আরিফ ইনায়ের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও, আজ থেকে আমি একজন ভালো বাবা হব আর ভালো স্বামী হব। আর মীরা, আমাকে ক্ষমা করে দিও, আমাকে আজ থেকে মেজো ভাইয়া বলে রেখো। আমি তোমাদের ছোট বোন ইয়ামনে বোন বলবো। আরিফের কথা শুনে ইনায় তাকাতে আরিফের বোন বলল মীরাকে। আরাফের আম্মু বলল, মীরা, তোমার আম্মুর কি অবস্থা? ভালো আম্মু। আচ্ছা রুমে যাও। আম্মু, আজকে রাতে খাবো না, বাহিরে যাব। ওকে ঠিক আছে। আরাফ মীরাকে নিয়ে চলে গেল। আরাফ মীরাকে শাড়ি দিয়ে বলল, গোসল করে এই শাড়িটা পরবে আর আমি এই ম্যাচিং পাঞ্জাবি পায়জামা পরবো। এইটা কি আমার জামাই কিনেছে নাকি? আগে তো দেখি নেই। পছন্দ হয় নাই? অনেক অনেক পছন্দ হয়েছে, থাকো এখনই যাই। মীরা গোসল করে শাড়িটা পরল। সুন্দর করে সাজতে লাগলো মীরা। আরাফ অষ্টমী গিয়ে গোসল করে রেডি হয়ে নিল। বাইক নিয়ে দুজন বেরিয়ে পড়লো বাহিরে। মীরাকে নিয়ে সোজা আরাফ নদীর মাঝখানে গিয়ে বলল, আই লাভ ইউ মীরা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আরাফের কথাগুলো প্রতিধ্বনি হয়ে চারদিক থেকে কানে এসে লাগলো। মীরা খুশিতে আরাফের কাছে গিয়ে হাত ধরে চিৎকার দিয়ে বলল, আই লাভ ইউ আমার জুনিয়র স্বামী, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। দুইজনই ফিক করে হাসি দিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। সমাপ্ত।